আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমাকে তো জানাও তোমরা সবাই কেমন আছো। সরি, কিঞ্চিত সমস্যার কারণে আমাদের স্বল্প সময় দেরি হলো ক্লাসটি শুরু করতে। টেনশনের কিছু নেই, চলে এসেছি আমরা একদম স্টেপ বাই স্টেপ ক্লাসটা কি করে ফেলবো, সুন্দর মতো দ্রুত সময়ের মধ্যে শেষ করে ফেলবো। দেখতে পাচ্ছ অলরেডি কে কে কমেন্টস করেছে, দেখি। তুষ্মি কমেন্টস করেছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম তুষ্মি, আমি ভালো আছি, তুমি কেমন আছো আমাকে জানাবা কেমন। এই তো তাসফিয়া খানম চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম তাসফিয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো। জুথিও চলে এসেছে। জুথি, আমি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। সবার আগে যে কমেন্টস এসেছিল কি আমাদের নাইমা। ওয়ালাইকুম আসসালাম নাইমা, কেমন আছো তুমি। রফিকুল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো বলো। ঠিক আছে, অনেকে চলে এসেছো, চলো। ওকে, কমেন্ট গ্রুপ পড়ি, চলো। ইনান, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি। রাহি তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম তাবাসসুম। আচ্ছা ঠিক আছে, চলো আমরা শুরু করি। নিশাত, ওয়ালাইকুম আসসালাম নিশাত। আচ্ছা তাসফিয়া, দোয়া করি বাবা, আমি সবসময় তোমাদের জন্য দোয়া করি যে তোমাদের পরীক্ষা সবসময় ভালো হয়। ইনান, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে আমি আরো ভালো থাকতে চাই। আর আরো ভালো থাকার জন্য করতে হবে কি, তোমার আজকে অনেক অনেক বেশি কথা বলতে হবে, স্যারকে অনেক অনেক বেশি জ্বালাতে হবে, তবে আমিও জ্বালাবো প্রশ্নের মাধ্যমে। হ্যাঁ, কোনো মুখস্থ নয়, কোনো কি, কোনো প্যাচ নয়, একদম সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো বিষয় আজকে সমাধান করব। চলো আমরা শুরু করি। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আজকের ক্লাসের টপিক কি। চলো শুরু করি। আজকের ক্লাসের টপিক ছিল কি বলতো, কলম চলে এটা নেই। হ্যাঁ, দেখো অধ্যায় 10 আর্থিক বিবরণী। এর আগে আমি আর্থিক বিবরণীর উপর তোমাদের বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, কিন্তু অধ্যায়টি আসলে এতই বড় আর এতই গুরুত্বপূর্ণ যে কেবল একটি বা দুটি ক্লাসে এই পুরো সামগ্রিকভাবে আর্থিক চ্যাপ্টারটি বোঝাও সম্ভব না, শেষ করা সম্ভব না। কি দরকার, দরকার বেশি বেশি করে অনুশীলন। চলো আমরা শুরু করি আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়। তোমরা তো সবাই জানো আমার নাম আল মামুন, তোমরা আমাকে সবাই কি বলে ডাকো, মামুন স্যার বলে ডাকো। সো পরিচয় পরিচিতি করার সময় না করি আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ, প্রথমে কি একটি সিকিউ কোশ্চেন, এটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আমি জানি এখন দেখে অনেকে কমেন্টস করবা, স্যার দেখা তো যাচ্ছে না, ছোট ছোট দেখা যাচ্ছে, এটা বড় করেন। বাবা, এটা তো বড় করার সুযোগ নেই, এটা তো আর্থিক অবস্থা বেরিয়ে প্রশ্ন না। এই প্রশ্নটা আসলে এক পেজে রাখতে হবে। আমি 2 পেজে প্রশ্ন পাশাপাশি রাখতাম, তোমার প্রশ্ন পড়তেও পারতে না, প্রশ্নের সমাধান করতে অনেক বেশি কষ্ট হতো। তো যাতে দেখতে খুব সমস্যা হচ্ছে, মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, একটু কষ্ট করে তোমার ফোনটা জুম করো, জুম করে কিন্তু দেখা যায়। আর যারা জুম করতে পারছো না তারা কি করো, একটা স্ক্রিনশট নাও। চলো আমি সরে যাচ্ছি, দেখো একটা স্ক্রিনশট তুলে নাও পুরো প্রশ্নটা, তুমি স্ক্রিনশটটা ছবিটা জুম করে করে ম্যাথটা দেখতে পারবে। তোমাদের সমস্যা হয় কি জানো, তুমি স্ক্রিনশটটা নাও না, এর ফলে কি হয়, আমরা যখন ম্যাথগুলো চেঞ্জ করি, সংগ্রহ দেখে দেখে বোঝাই, তখন ধরতে পাও না, দূর থেকে ছবিগুলো অস্পষ্ট ঝাপসা মনে হয়। আর লেখাচিত্র যখন আমি বানাবো সেখানে প্রশ্ন দেওয়া থাকবে। চলো আমরা ম্যাথটা শুরু করব। আমরা শুধু সৃজনশীল প্রশ্নই নয়, সাথে কি করব, 2টা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এরপরে আমরা আলোচনা করব মোটামুটি 8 থেকে 10টা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড রিলেটেড এমসিকিউ, যেগুলো ঘুরে ফিরে প্রতিবারই আসে। আমরা শুরু করার আগে আমি আরেকবার কি করব, তোমাদের কমেন্টস গুলো একটু পড়ে নেই। ঠিক আছে, তাসফিয়া বলছো যে তোমাদের স্কুলে ম্যাডাম বলেছে নগদান বই থেকে, মানে নগদান চ্যাপ্টার আছে না, নগদান, হ্যাঁ ওকে চ্যাপ্টার আছে, এখান থেকে 20 নম্বরে একটা সিকিউ দিয়ে দিবে। আচ্ছা, 20 নাম্বার তো সিকিউ একটা হয় না, সিকিউ হয় 2টা, 10 10 20, মানে এখানে 2টা সিকিউ ম্যাম পরীক্ষা দিবে বলেছে। কিরকম আসতে পারে, ঠিক আছে তুমি ক্লাসের সাথে যোগদান করে থাকো, আমার সাথে থাকো। আই প্রমিস, আমি তোমাকে কথা দিচ্ছি ক্লাসের শেষের দিকে আমি তোমাকে বলে দেব যে নগদান বই থেকে তোমার ম্যাম যে 2টা সিকিউ 20 মার্কের প্রশ্ন দেবে, সেখানে কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তাছাড়া আমি বুঝতে পেরেছি। ওকে চলো আমরা শুরু করি। দেখো আমার প্রশ্নটাকে যদি প্রথমে পড়ে, হ্যাঁ এটা বোর্ড কোশ্চেন। কোশ্চেনটা কোথায় এসেছিল, কোশ্চেনটা এসেছিল কুমিল্লা বোর্ড 2024 সালে। হ্যাঁ, এই প্রশ্নটা যখন পড়ি, প্রশ্নটার নিয়মটা তোমরা জানো, আমরা সবাই ম্যাথটা করতে পারি কিন্তু প্রশ্নটা বুঝতে পারি না। তার মানে আগে সঠিক উত্তর করে কি করতে হবে, সঠিকভাবে প্রশ্নটিকে পড়তে হয়, সেই নিয়মটা জানতে হবে। চলো যে প্রশ্নটা পড়ে বলছে, শাপলা এন্টারপ্রাইজের 2023 সালে 31শে ডিসেম্বর। বাচ্চারা খেয়াল করবা, এই যে আর্থিক বিবরণীর প্রশ্নটা আছে না, এই প্রশ্নটা পড়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, এই প্রশ্নের তারিখ, এটি কত সালে এবং কোন মাসে
শুরু হয়েছিল? বলেছে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে র মিল ও অন্য তথ্য দিয়ে নিম্নরূপ। দেখো এই যে যেখানে পটে কি আছে একটা দেখতে পাচ্ছ, এই যে একদম হিসাবে নামতে শুরু করে মোট টাকা 5,90,000 পর্যন্ত সবগুলো কি রেওয়া মিল দেওয়া আছে। আর রেওয়া মিল ডেটটা কবে? 31 ডিসেম্বর 2023 সালে। তার মানে এটা শুরু হয়েছে কি জানুয়ারিতে, ম্যাটটা শেষ হয়েছে ডিসেম্বর 31। এখানে দেওয়া আছে উত্তোলন মূলধন, প্রারম্ভিক মজুত পণ্য, আরো আছে ক্রয় ও বিক্রয়। দেখো তো এই যে ক্রয় ও বিক্রয়, তাই না, দুটোর পাশাপাশি লেখা আছে। অনেকে পরীক্ষায় বুঝতে পারো না যে কোনটা ক্রয়ের টাকা কোনটা বিক্রয় টাকা। খেয়াল করো, ক্রয় বিক্রয় এইবার টাকা কোথায় দেওয়া আছে? একটা আছে 1,70,000 টাকা ডেবিট পাশে, আর একটা 3,90,000 টাকা আছে কোথায়? ক্রেডিট পাশে। তার মানে ক্রয় হচ্ছে 1,70,000 টাকা আর বিক্রয় হচ্ছে 3,90,000 টাকা। দেখো তো, খেয়াল করো তো, ঠিক উপর একইভাবে আছে না, উত্তোলন ও মূলধন। তার মানে এখানে দুইটা অ্যামাউন্ট থাকবে। ডেবিট পাশে টাকাটা 13,000, এটা কি? এটা হচ্ছে উত্তোলনের টাকা। আর 1,85,000 টাকা এটা হচ্ছে কি? এটা হচ্ছে মূলধনের টাকা। তার মানে পরীক্ষায় প্রশ্ন পূজা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? দেখো একইভাবে এখানে আছে কি, এখানে আছে দেখতে পাচ্ছ কমিশন। কিন্তু কমিশন টাকাটা আমার দুই পাশে দেওয়া আছে। একটা ডেবিট পাশে দেওয়া আছে 17,000 টাকা আর ক্রেডিট পাশে দেওয়া আছে 11,500 টাকা। দ্যাটস মিন এর মানে হচ্ছে 17,000 টাকা হচ্ছে কি কমিশন প্রধান মানে ব্যয়, আর ওই যে 11,500 টাকা ক্রেডিট পাশে বসানো আছে এটা হচ্ছে কমিশন কি প্রাপ্তি মানে আয়। আয় এই জন্যই তো এটা ক্রেডিট পাশে বসানো আছে। সো এই প্রশ্নগুলো কিন্তু আবার খেয়াল করতে হবে। এটা কিন্তু বানানো কোশ্চেন না, এটা বোর্ড পরীক্ষা আসা। দেখো সর্বশেষ যে বোর্ড ছিল সাল ছিল কুমিল্লা বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। এরপর পড়তে হবে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য বলি। সেখানে দেখো কি বলেছে, 5টা সমন্বয় অতি তথ্য দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিতে হবে। বলেছে সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে কত টাকা? 65,000 টাকা। 2 নম্বরে বলেছে মালিক পারিবারিক প্রয়োজনে 8,000 টাকার পণ্য উত্তোলন করেছে, যে এখন হিসাবভুক্ত হয়নি। হয়নি তো কি হয়েছে, আমরা হিসাবভুক্ত করে ফেলবো। 3 নম্বর বলেছে সম্ভাব্য ক্রেতার মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। 4 নম্বর বলেছিল কুইনের জন্য 5%, কত পার্সেন্ট? 5% সঞ্চিত রাখা প্রয়োজন। 5 নম্বর সমানে বলেছে বিক্রয় ফেরত 10,000 টাকা হিসাবভুক্ত করা প্রয়োজন। দেখেছ আমরা কি করে ফেলেছি, তুলে ফেলেছি। চলো এবার প্রশ্নগুলো পড়বো। প্রশ্নে ক নাম্বার বলেছিল কি উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। কিসের পরিমাণ নির্ণয় করতে বলছে? মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলছে। আর খ নাম্বার বলেছিল সাপ্লাই এন্টারপ্রাইজের 2023 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। আর গ নাম্বার বলেছিল এই যে মোট মুনাফা যদি 2,02,000 টাকা হয় তাহলে সাপ্লাই এন্টারপ্রাইজের বিশদায় বিবরণী। বিশদায় বিবরণী বলতে কি বোঝাচ্ছে? পরে একদম শুরুতে শেষ পর্যন্ত নিট মুনাফা বা নিট লাভ পর্যন্ত করতে বলেছে, সেটা আমরা করব। চলো আমরা তাহলে একটা একটা করে সবগুলো করে ফেলি। যেহেতু কোন বলেছে উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। চলো আমরা এটা কিভাবে করবো বলো তো? প্রথমেই একটা সুন্দর করে পেজ নিলাম, ঠিক আছে। স্কেল সবাই স্কেল ধরো, স্কেল ঠিক করে নাও। আমরা যেখানে কি করবো প্রথমে দাগ টেনে এখন এখান থেকে এই পর্যন্ত, তাই না? সরি, চলো আমরা এখন কি করবো এখান থেকে দাগ টেনে নেবো, কেমন? একদম সুন্দর করে বড় দাগ টেনে নাও, দাগ টেনে নাও, ঠিক আছে। টাকার ঘর হবে এটা, আর টাকার ঘর করে নাও। আর যেহেতু আমার প্রশ্নে বলেছিল কি, প্রশ্নে বলেছিল একের কত নাম্বার, এটা হচ্ছে একের ক নাম্বার, তাই না? মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। চলো আমরা এটা লিখে ফেলি। এরপরে কি করে লিখবো? এখানে লিখবো বিবরণ, আর এই দুই পাশে লিখবো কি আমরা বলতো বাচ্চারা? টাকা এবং টাকা। দেখো আমি এবার কি একটা ঘটে নিলাম, বিবরণ টাকা টাকা। ঘরটা তো আমার টানা শেষ, এবার প্রশ্নে ফিরে যায়। দেখি প্রশ্ন আমার কি কি ছিল, তার আগে একটু মুছে নিতে হবে, তাই না? কেন মুছে নিতে হবে? এখানে অনেক কিছু আমরা দাগাই ফেলছি, কারণ প্রশ্ন পর্যন্ত দাগাইছিলাম। এখন এত বেশি দাগানো হয়ে গেছে যে বেশি দাগাইতে গেলে তোমরা আবার প্রশ্নই দেখতে পাবে না, কোনটা কোনটা দাগাতে হবে। এই জন্য মুছে দিচ্ছি। শুধু কিন্তু স্যারের লেকচার শুনলে হবে না, আমি যখন করবো সাথে সাথে তোমার চেষ্টা করবা বই খাতা কলম পেন্সিল রাবার সব নিয়ে বসতে। হ্যাঁ, তাহলে আমার সাথে করলে দেখবা
তোমার বুঝতে সুবিধা হবে। তুমি যেখানে আটকে যাবা সেটা আমাকে বললে আমি এক্সপ্লেন করতে পারবো যে কোথায় কোথায় তোমার ভুল হচ্ছে। যেহেতু ক নাম্বার বলছে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে, চলো আমরা একটু দেখি। দেখো এই যেখানে কি উত্তোলনের কথা বলা আছে না, কত টাকা বলা আছে? 13,000 টাকা যে আমরা বলা আছে, তার এটা তো মোট উত্তোলনের মধ্যে অবশ্যই অবশ্যই বসবে, যুক্ত হবে। আর কি কোথাও কিছু আছে? চলো আমরা দেখে নিচ্ছি। মূলধন বসবে না, পারমিক মজুদ পণ্য তো আসবে না, ক্রয় বিক্রয় আসছে না, আন্ত পরিবহন আসছে না, বিক্রয় পরিবহন এখানে বসবে না, বেতন সম্মানী, বিজ্ঞাপন, কুরিন সঞ্চিতি, প্রাপ্য হিসাব, কমিশন, তার মানে এইগুলো আর কিছু আসছে না, তাই না? রেওয়া মেয়ে শুধু কি ছিল? উত্তোলন ছিল 13,000 টাকা। চলো এইবার আমরা দেখবো কি, দেখবো আমার সমন্বয়, সেখানে কি কি আছে। সমন্বয় বলেছিল 1 নম্বরে সম্পূর্ণ মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা, এখানে তো উত্তোলনের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর বলেছে মালিক পারিবারিক প্রয়োজনে এই যে 8,000 টাকার পণ্যোত্তোলন, যদিও পণ্যোত্তোলন কিন্তু উত্তোলন তো না, উত্তোলন কিন্তু করে ফেলেছে, তার মানে কি হবে? এই 8,000 টাকা কিন্তু মোট উত্তোলনের সাথে যুক্ত হয়ে যাবে। চলো 3 নম্বর পয়েন্ট দেখি। বলেছে সম্ভাব্য ক্রেতার কাছে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যে হিসাবভুক্ত হয়নি, এটা বিজ্ঞাপন, এটা এখানে আসবে না। কুড়িনের কথা বলছে প্রয়োজন নেই, বিক্রয় ফেরত বলছে 10,000 টাকা, এটা কি? এটা এখানে প্রয়োজন নেই। তাহলে আমরা দেখতে পেলাম এখানে উত্তোলন আছে কয়টা? 2টা। একটা হচ্ছে রেওয়া মেলা উত্তোলন 13,000 টাকা, অপরটি সমন্বয় বলেছে 8,000 টাকার পণ্য উত্তোলন, তাই না? তাহলে কি করতে হবে স্যার? এইবার আমরা এখানে লিখে ফেলবো। লেখো উত্তোলন কত টাকা? রেওয়া মেলা ছিল স্যার 13,000 টাকা, আর অপরদিকে পণ্য উত্তোলন ছিল, তাই না? একটা পণ্য উত্তোলন, সেটা কত টাকা ছিল? সেটা ছিল 8,000 টাকা। তাহলে বলতো, ক্যালকুলেটর হাতে নেই, কেমন? আমি হিসাব করি যে 13 আর 8 যোগ করলে কত আসবে? আসবে হচ্ছে আমার 21,000 টাকা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার মোট উত্তোলন। সিম্পল, এটা করলেই শেষ। তারপর তোমাদের সুবিধার্থে আমি আবার একটু আলোচনা করি। দেখো এখানে উত্তোলনের মধ্যে কি ছিল? উত্তোলন ছিল স্যার এখানে এই 13,000 টাকা রেওয়া মেলা ছিল, আর রেওয়া মেলা তো কোনো উত্তোলন নেই। কিন্তু সমানে কি ছিল? বলেছিল মালিক পারিবারিক প্রয়োজনে 8,000 টাকার পণ্য উত্তোলন করেছিল, হিসাবভুক্ত হয়নি, শেষ। তার মানে কি আর কি কিছু আছে? আর 3 নম্বর সময় ছিল সম্ভাব্য ক্রেতার মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, তো বিজ্ঞাপন, আমি এটা এখানে আর আসবে না। তাহলে ছিল 13 আর 8 যোগ করলে কত আসছে? আসে 13 আর যোগ করলে আসে কত? আসে 21,000 টাকা। তার মানে উত্তর হবে কত? 21,000 টাকা। দেখো আমরা কিন্তু এখানে উত্তর 21,000 টাকায় লিখেছিলাম। উত্তোলন 13,000 টাকা, পণ্য উত্তোলন 8,000 টাকা, 13 আর যোগ করলে কত আসে? 21,000 টাকা। এটা হচ্ছে কি আমার মোট উত্তোলনের পরিমাণ। এটা কে কে বুঝতে পেরেছো? আর কে কে বুঝতে পারো না আমাকে কমেন্টস করে এখনই জানাও, এখনই বুঝতে পেরেছো কিনা। তারপর কিন্তু আমরা খ নাম্বারে যাব। কত নাম্বারে যাব? আমরা খ নাম্বারে যাব। চলো আমরা খ নাম্বারটা করে ফেলি। আমি কি এটা মুছে দেবো, না আবার একবার একটা করে দেখাবো? একটু আমাকে কমেন্টস করে জানাও যে স্যার কি এটা মুছে দেবেন, না আবার এটা উপরের দিকে তুলে দিবেন, বলো। চলো আমি এটা উপরের দিকেই তুলে দেই, কেমন? যেহেতু তোমরা পরে এটা কালেক্ট করতে পারো। আমরা এবার খ নাম্বার জন্য কি করব? আবার একটু দাগ টেনে ফেলবো, কেমন? খ নাম্বার কি বলেছে মনে আছে তো নাকি, না ভুলে গেছো সবাই? দেখি কে কে কমেন্টস করেছে। অলরেডি অনেকেই কমেন্টস করে ফেলেছে না? নিশাত বলছে জি। ওকে, মিথিলা কেমন আছো তুমি? তুমি কিন্তু আজকে আমার সালাম দাওনি। ওকে, মিথিলা বলেছে জি স্যার, ঠিক আছে। চলো আমরা তাহলে আমাদের প্রশ্নে ফিরে যাই। এখানে খনা হয়েছিল কি, শাপলা এন্টারপ্রাইজ এর 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। বলেছি কি মোট মুনাফা বা ক্ষতি, এখন সেটা আমরা কিভাবে করব, তাই না? আমি কিন্তু বলেছিলাম মোট মুনাফা বা ক্ষতি বের একটি ফরম্যাট আছে, সেটা তোমরা জানো। আমি কি আবার ফরম্যাটটা লিখবো? না, আমি যে প্রতি ফরম্যাট লিখতেই থাকি তাহলে তো ম্যাথ করা যাবে না। তবে তোমরা চাও যে আমি বিশ্বদায় বিনিয়োগ ফরম্যাটটা তোমাদের দেখাই দিব, অবশ্যই কোনো একদিন বা অ্যাজ এ লেকচার ম্যাটেরিয়াল তোমাদের লেকচার নোট হিসাবে আমি এটা দিয়ে দিতে পারি। দেবো? কমেন্টস করো। চলো তাহলে আমরা যদি মোট মুনাফা বের করি, তাহলে প্রথমে খুঁজতে হবে কি স্যার?
প্রথম খুঁজতে আমার কি, এই যে দেখো বিক্রয়, তাই না? বিক্রয় কত টাকা ছিল? বিক্রয় ছিল 3,90,000 টাকা। এখান থেকে বাদ দিব কি, বাদ দিব আমরা বিক্রয় ফেরত, বিক্রয় ভাট্টা, আর যোগ করবো কি আমরা অলিখিত বিক্রয়। তো দেখি তো আমার সামনে কিছু আছে কিনা। না, এখানে আন্তঃপরিবহন আছে, বিক্রয় পরিবহন, কিন্তু বিক্রয় ফেরত এইসব কিছু এখানে বলা নেই। দেখো তো এইখানে কি ছিল, এই দেখো 10,000 টাকার কথা বলা আছে, বলেছে বিক্রয় ফেরত 10,000 টাকা হিসাবভুক্ত করা প্রয়োজন। তার মানে এখানে কি বলেছে, এখানে বিক্রয় ফেরতের কথা কিন্তু বাবা বলা আছে। চলো তাহলে ম্যাথটা আমরা কি ভাবে করব। এখানে তাহলে প্রথমে লিখতে হবে কি, এখানে বিবরণ, তাই না? এটা লেখা কিন্তু বাধ্যতামূলক। বিবরণ, এখানে লিখবো আমরা টাকা, এখানে লিখবো কি টাকা, এখানে লিখবো কি আমরা টাকা। বিশ্ববিদ্যালয় বিবরণ এবং আর্থিক অবস্থা টাকার ঘরে রাখবা 3টা, টাকা টাকা টাকা, শুধুই টাকার খেলা। এখানে লিখতে হবে কি, প্রথমে লিখতে হবে স্যার শাপলা এন্টারপ্রাইজ, ঠিক আছে, এন্টারপ্রাইজ। তারপর কি লিখবো আমরা, এখানে লিখবো বিশদ আয় বিবরণী। সালটা কত, লেখো 2023 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এই তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দেখেছি অনেকে কি করো পরীক্ষায় এই তারিখটা লেখো না, যে তারিখটা লেখো না তাতে কিন্তু কি -1 এক মার্ক টিচার কেটে রেখে দেয়। সো তারিখটা তোমরা লিখবা। এবার আমরা চলো বের করবো কি মোট মুনাফা। তাহলে শুরুতে প্রথমে যাবে কি স্যার, প্রথমে বিক্রয়, সেটা কত টাকা ছিল, বিক্রয় ছিল 3,90,000 টাকা। কেমন, এখান থেকে বাদ দিব কি, আমার বাদ দিব মাইনাস বিক্রয় ফেরত, সেটা সমন্বয়ে বলা ছিল। বলেছিলাম ক্লাসের শুরুতে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এখন মিলিয়ে দেখো বের হচ্ছিল কত, 10,000 টাকা। কি করবো, বিয়োগ করবো, বিয়োগ করলে কত থাকবে, 3,80,000 টাকা। এখন এই বিক্রয় থেকে যে বিক্রয় ফেরতটা বাদ দাও, তাহলে কি পাবা, তাহলে পাবা আমার মোট মুনাফা। তাহলে ফাংশন অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী, সূত্র অনুযায়ী বিক্রয় থেকে আমার কি বাদ দিতে হবে, বাদ দিতে হবে, লেখো বাদ কি বিক্রিত পণ্যের ব্যয়। কেমন, চল লিখলাম। এবার এর নিচে কি দিবা, ছোট্ট করে দাগ টেনে দাও। চলো আমরা প্রশ্নে খুঁজে যাই যে এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যা যা বসে, এর মধ্যে এই প্রশ্নে কি কি আছে। প্রথমে আছে প্রারম্ভিক মজুত পণ্য, দেখতে পাচ্ছ যে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা, 35,000 টাকা। তাহলে আর চোখ কান খোলা না রেখে বা বন্ধ না করে কি করতে হবে, আমাকে এখানে লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য। যারা এখন এই ফরম্যাটটা জানো না কিভাবে মোট মুনাফা বা নিট মুনাফা বের করতে হয়, দেখবা তোমাদের একটা বই আছে, হিসাব বিজ্ঞানের কি একটা বোর্ড বই আছে, তাই না? বোর্ড বইয়ে শেষের দিকে 10-এর মধ্যে এই পুরো ফরম্যাটটা, পুরো সূত্রটা লেখা আছে যে কি কার পর কিভাবে কিভাবে কি যোগ বিয়োগ করে কোনটা কোনটা বের করতে হবে। তার মানে প্রারম্ভিক মজুত মূল্য 35,000 টাকা। এরপর আমরা লিখবো কি, লিখবো আমরা ক্রয়। চলো প্রশ্নে ফিরে যাই, দেখি ক্রয় কত টাকা বলা আছে। প্রারম্ভিক মজুত মূল্য 35,000 টাকা বসিয়েছি, ছিল ক্রয়, ক্রয় কত টাকা ছিল স্যার, ক্রয় ছিল 1,70,000 টাকা। এটা আমরা বসাবো, হ্যাঁ, কিন্তু খেয়াল করতে হবে এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ হবে কিনা, দেখিনি কি কি আছে। ক্রয় ফেরত কিছু আছে কিনা, না, আমার রেয়া মিলে কোনো ক্রয় ফেরত নেই, তাই না, ক্রয় বা বাটটাও নেই, তার মানে যোগ বিয়োগ করতে লাগবে না। চলো এবার আমরা দেখি সমন্বয় কিছু বলা আছে কিনা। সমাপনী মজুত আমরা বসাবো, বিক্রিত পণ্যের শেষ দিকে বসাবো। দেখো মালিক পরিবারের প্রয়োজন 8,000 টাকা পণ্য উৎপাদন। খেয়াল করো তো বাচ্চারা, মালিক কি উৎপাদন করেছে, নগদ টাকা না পণ্য, পণ্য উৎপাদন করেছে, মানে পণ্য মানে ক্রয় কমে গিয়েছে না, এটা কিন্তু বিয়োগ করতে হবে। আবার আরো বলেছে, দেখো এই যে 3 নাম্বারটা বলেছে সম্ভাব্য ক্রেতার মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করেছে। তার মানে দেখো এই 5,000 পণ্য বিতরণ করে দিয়েছ, পণ্য বেড়েছে না কমেছে, তোমার কাছে তো পণ্য চলে গিয়েছে, তার মানে পণ্যটা কিন্তু কমে গেছে। তার মানে এই 5,000 কি করতে হবে স্যার, বিয়োগ করতে হবে। চলো আমরা একটা করে করি। তার মানে এখানে কি দেবো, ক্রয় থেকে মাইনাস কি পণ্য উত্তোলন, সেটা কত টাকা ছিল, ছিল 8,000 টাকা, তাই না? তার আমরা দেখি কয়টা কত ছিল,
দেখতে পাচ্ছি ক্রয় ছিল হচ্ছে 1,70,000 টাকা। বসাও 1,70,000 টাকা। সবার কাছে ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর হাতে নাও, হিসাব করে বলো 1,70,000 থেকে যদি আমরা 8,000 বাদ দিই থাকবে কত? থাকবে হচ্ছে 1,62,000 টাকা। এটা আমরা দ্বিতীয় করে এই কারণে লিখবো না, কারণ এর সাথে কি আরো যোগ বিয়োগ আছে। দেখো মাইনাস পণ্য বিতরণ বলেছিল 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ, যদি বিতরণ করেছে 5,000 টাকার পণ্য আমার কি হয়ে গেছে স্যার? চলে গেছে। তার মানে 1,62,000 থেকে যদি আরো 5,000 বাদ দাও কত থাকবে? 1,57,000 টাকা। এটাই হচ্ছে কি নিট ক্রয়। অনেক সময় প্রশ্ন আসে নিট ক্রয় পরিমাণ কত, তখন শুধু এইটুকু ক্রয় থেকে বাদ দিবা পণ্য উৎপাদন মাইনাস পণ্য বিতরণ, তাহলে তুমি কি নিট ক্রয়টা পেয়ে যাচ্ছ। কেমন? দেখো আমরা তো নিট ক্রয়টাও বসালাম, আর কি কি বসে? ক্রয় বিক্রয় বসে আন্তঃপরিবহন। খেয়াল করো আন্তঃপরিবহন কিন্তু এখানে বসে। যদি বহি পরিবহন বসতো তাহলে এখানে আসতো না। বহি পরিবহন কোথায় বসে? বসে পিছন ব্যয়। আর আন্তঃপরিবহনটা বসে কোথায়? এটা বসে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আন্তঃপরিবহন কোথায় আছে? আছে 15,000 টাকা। চলো তার মানে এখানে বসে ফেলতে হবে। লেখো আন্তঃপরিবহন কত টাকা স্যার? টাকা হচ্ছে 15,000 টাকা। লিখে দিলাম 15,000 টাকা। চলো দেখি আর কিছু কি এখানে আছে কিনা। বিক্রয় পরিবহন বিক্রিত পণ্যের ব্যয় আসবে না এখানে, বেতন আসবে না, বিজ্ঞাপন আসবে না, কুরিন সঞ্চিত আসবে না, প্রাপ্য হিসেবে আসবে না, কমিশন এখানে আসবে না। দেখো এবার সমান আমার শেষ আমরা দেখি আছে কি সমাপনী মজুদ পণ্য কত টাকা স্যার? 65,000 টাকা। এটা কোথায় বসাতে হবে? এটা বিক্রিত পণ্যের ব্যয় সব যোগ করে বাদ দিয়ে দিতে হবে, তাই না? চলো তাহলে আমরা এখানে বসাই কি সমাপনী মজুদ পণ্য। মজুদ পণ্য কত টাকা স্যার? ছিল 65,000 টাকা। এটা কি করতে হয়? আমাদের বিয়োগ করে দিতে হয়। এবার ক্যালকুলেটর হাতে নাও, তোমরা যোগ করো 45,000 যোগ 1,57,000 যোগ 15,000। দেখো যদি তোমরা এটা এখানে বসাতে চাও তাহলে এটা যোগ করো বসাতে পারো, সে আমার তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। চলো আমি দেখাই দিচ্ছি কিভাবে যোগ করে বসাবা। কেমন? চলো আসতে এখানে 2,17,000 টাকা। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় ছিল কত? 65,000 যদি বাদ দাও তাহলে কত আসবে? যদি বাদ দাও 65,000 আসবে হচ্ছে 1,52,000 টাকা। দেখো এই 1,52,000 টাকা কি? 1,52,000 টাকা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। যদি পরীক্ষায় প্রশ্ন আসতো যে সাপ্লাই এন্টারপ্রাইজে বিক্রিত পণ্যের ব্যয় বের করো, তাহলে শুধু আমার এই যে এইটুকু 1,52,000 টাকা বের করলেই আমি 4 পেয়ে যেতাম। কিন্তু এই প্রশ্ন আমাকে বলেছে কি যে স্যার বলেছে সাপ্লাই এন্টারপ্রাইজের মোট মুনাফা বা মোট ক্ষতি বের করো। আমরা মোট মুনাফা বের করার সূত্রটা কি ছিল? বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় বের হয়েছে কত? 3,80,000 টাকা। এখানে আমরা বাদ দেবো বিক্রিত পণ্যের ব্যয় কত বের হয়েছে? 1,52,000 টাকা। তাহলে বাদ দেবো আমরা যেটা পাবো কত পাবো বলো? পাবো হচ্ছে আমার 2,28,000 টাকা। কেমন? এটাই হচ্ছে স্যার আমার মোট মুনাফা। চলো যদি আমি এখানে লিখে নেই কি মোট মুনাফা, তাহলে বলো মোট মুনাফা কিভাবে বের করছি বুঝতে পেরেছো কিনা? তাহলে অ্যান্সার আসবে কত? 2,28,000 টাকা। দেখো এটা বুঝতে পেরেছো কিনা আমরা একটু কমেন্টস করো, তারপর আমরা ঘর নাম্বারে যাবো। চলো কমেন্টস গুলো পড়ি। কেমন? কমেন্টস গুলো পড়ি দেখি। পুষ্মিত অনেকগুলো কমেন্টস করে দিয়েছে। আচ্ছা মিথিলা তুমি ভালো আছো? শুনে ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম। এটা ছিল আমার কি? এটা ছিল কিন্তু আমার খ। এই পরীক্ষা ক খ লেখা গুরুত্বপূর্ণ। হ্যাঁ এবার আমরা চলে যাবো কিসে? ক নাম্বারে। ক নাম্বার বলছে নিট লাভ বের করতে। তাহলে কি করবো আমরা? চলো এটা একটু আমরা উপরে তুলে দিই। উপরে তুলে আমরা নতুন করে আবার নতুন ঘর টানতে হবে, তাই না? শুধু ঘর আর ঘর। চলো আমরা স্ক্যান নেই, তোমরা স্ক্যান নাও সুন্দর মতো। এখান থেকে দাগ টেনে ফেলো। তোমাদের তো স্কেল আছে না, কাটটা সুন্দর হয় নাকি? চলো দাগ টেনে নিলাম। টাকার ওজন কটা হবে বলছিলাম? টাকার সবসময় কটা হবে? 3টা। এই নাও 1টা, এই নাও 2টা, এই নাও 3টা। আর এখানে লিখবো কি স্যার? এখানে লিখবো আমরা বিবরণ
টাকা, এইখানে লিখবো কি টাকা, এখানে লিখবো স্যার টাকা। কেমন? আর এইখানে লিখবো পুরো কি বিশদ আয় বিবরণী। আর তারিখটা কি অবশ্যই গুরুত্বপূর্ণ। তারিখটা কি লিখবো বলতো? তারিখটা লিখবো আমরা 2023 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আর উপরে কিন্তু লিখবা কি শাপলা এন্টারপ্রাইজ। তাকে দিলাম যে উপরে কিছু মিনারের মতো লেখা যায় শাপলা এন্টারপ্রাইজ, তাই না? চলো এবার প্রশ্ন ফিরে যাই, দেখি প্রশ্নের মধ্যে কি ছিল। অনেকগুলো দাগে ফেলছি না, চলো এগুলো একটু মুছে দেই। তোমরা তো আবার এগুলো কি করবা, আবার কনফিউজিং হয়ে যাবা। প্রশ্ন তো আসলে আমার একটাই, আমি তো এত বারবার দাগাইতে পাই না, কিন্তু তোমাদের বোঝার জন্য কি করতে হয়, বারবার দাগে দাগে বোঝাতে হয়, যে তোমাদের মনে কি কোনো সন্দেহ না থাকে। এই যে মুছে দিলাম, ক্লিন। এইবার দেখো তোমাদের ম্যাথটা বুঝতে সুবিধা হবে। ক নাম্বার কি বলেছিল একটু উপরে তুলি, কারণ কি নিচেরটা বোঝা যাচ্ছে না, তাই না? দেখো প্রশ্ন উপরে তুলে দিলাম। এবার দেখো গ নাম্বার বুঝতে পারছো কিনা। গ নাম্বার বলেছে মোট মুনাফা 2,02,000 টাকা ধরে শাপলা এন্টারপ্রাইজে বিশ্বব্যাপী বিনিয়োগ প্রস্তুত করো। খেয়াল করো, আমরা এই খ নাম্বার যখন করলাম যে মোট মুনাফা বের করছি, এটা কত ছিল? সেটা ছিল 2,28,000 টাকা, তাই না? এটা আমরা খ নাম্বার বের করেছিলাম, কিন্তু গ নাম্বার কিন্তু 2,28,000 টাকা করা যাবে না। কেন করা যাবে না? প্রশ্নের মধ্যে উল্লেখ আছে যে মোট মুনাফা 2,02,000 টাকা ধরেই শাপলা এন্টারপ্রাইজের বিশ্বব্যাপী বিনিয়োগ প্রস্তুত করতে হবে। তাহলে প্রশ্নের মধ্যে চলে যায়, আমরা প্রশ্ন কি করবো বলো তো বাচ্চারা? প্রশ্নে আমরা এখানে সুন্দর করে লিখে দিব মোট কি মুনাফা, ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখবা প্রশ্ন হতে প্রাপ্ত। এরকম প্রশ্ন দেওয়া ছিল, ক দেওয়া ছিল 2,02,000 টাকা। কেমন? এখন এখান থেকে আমরা বাদ দেব কি লাগবা, বাদ দিতে হবে কি বাদ পরিচালন ব্যয়। কেমন? কি বাদ দেব বলো? পরিচালন ব্যয়। এইবার চলো আমরা দেখে নেই এই পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে। মনে রাখবা হিসাব বিজ্ঞানের আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে সবচেয়ে বেশি যে অ্যামাউন্টস গুলা থাকে, যে পেজ গুলা থাকে, যে সংখ্যাগুলো থাকে, সেগুলো সবসময় কিসে থাকে? পরিচালন ব্যয় থাকে। ব্যয়গুলো তুলনামূলক কি থাকে? সহজ থাকে। চলো আমরা যদি দেখি পরিচালন ব্যয় কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি কি উৎপাদন মূলধন তো এখানে অবশ্যই বসবে না, পারিবারিক পণ্য বসবে না, ক্রয় বিক্রয় বসবে না, আন্তঃ পরিবহন এখানে কি বসবে না, কারণ এটা বিক্রিত পণ্যের ব্যয়ে বসিয়েছি। এখানে দেখো আছে কি বিক্রয় পরিবহন বেতন সম্মানী, এটা কিন্তু বসে যাবে। চলো বিক্রয় পরিবহন কত আছে? 23,000 টাকা, তাই না? ওকে চলো বসায় দেই। তাহলে লিখবো কি বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন। কেমন? সেটা কত ছিল? সেটা ছিল সম্ভবত 23,000 টাকা। একটা ছিল কি বেতন ও সম্মানী, এটা তো ব্যয়, তাই না? সেটা কত ছিল? সেটা ছিল 82,000 টাকা। চলো দেখি আর কি কি ছিল এখানে। বেতন 23,000 টাকা বসিয়েছি, 23,000 টাকা বসিয়ে দিয়েছি, বিজ্ঞাপন 20,000 টাকা বসিয়ে দিয়েছি। এরপর ছিল স্যার বিজ্ঞাপন। বিজ্ঞাপন কত টাকা দেওয়া আছে? বিজ্ঞাপন দিয়েছে 60,000 টাকা। তবে খেয়াল করবে এর সাথে কি আছে? সমন্বয় আছে। সমন্বয় কি বলা আছে? এই যে দেখো সমন্বয় 3 নাম্বার বলা আছে, এই যে 3 নাম্বার এখানে বলা আছে, হ্যাঁ, সম্ভাব্য ক্রেতাদের মাঝে 5,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে, যা হিসাবভুক্ত করা হয়নি। দেখো 5,000 টাকা পণ্য বিনামূল্যে বিতরণ করে, তার মানে সেটাকে মার্কেটিং করেছে, ফিরে দিয়েছে, তার মানে তার প্রোডাক্ট সম্বন্ধে, তার পণ্য সম্বন্ধে সবাই জেনেছে। এটা কিন্তু বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপনের একটা অংশ। তার মানে বিজ্ঞাপন বেশের সাথে যুক্ত হবে কি? যুক্ত হবে আরো 5,000 টাকা, সেটা কি অতিরিক্ত বিজ্ঞাপন সাথে যুক্ত হয়ে যাবে। চলো সেটা যদি তাহলে আমরা বসাই, তাহলে আমরা কিভাবে বসাবো? দেখো এখানে লিখবো কি বিজ্ঞাপন। সেটা কত টাকা ছিল স্যার? ছিল একটু দেখে নেই, ছিল হচ্ছে কত 60,000 টাকা।
বিজ্ঞাপন 60,000 টাকা, এর সাথে যোগ করবা যোগ কি বিনামূল্যে, যে লেখাচ্ছ তাই লাগবা, বিনামূল্যে পণ্য বিতরণ। কত টাকা ছিল? ছিল 5,000 টাকা। তার মানে যোগ করলে কত আসবে? 60 আর 5 যোগ করলে আসবে কত স্যার? 65,000 টাকা। খেয়াল করো বাচ্চারা, আমি কিন্তু বিজ্ঞাপন টাকাটা সরাসরি দ্বিতীয় করে লিখতে পারতাম, লিখিনি। কেন লিখিনি? কারণ এর সাথে কাজ ছিল, যোগ বিয়োগের খেলা আছে। মনে রাখবা, যদি কোনো কিছু না থাকে, শুধু একটা আইটেমই থাকে, সরাসরি সেটা দ্বিতীয় করে লিখে ফেলবে। আর যদি সাথে যোগ বিয়োগ করতে হয়, কোনো কিছু যোগ করতে হয় বা কোনো কিছু বিয়োগ করতে হয়, তাহলে সেটা প্রথম করে লাগবা। যেমন আমি লিখেছি বিজ্ঞাপন 60,000 টাকা, প্রথম করে লিখেছি, এর সাথে যোগ করেছি বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা, তাহলে 60 আর 5 যোগ করে 65, সেটা আমি দ্বিতীয় ঘরে লিখেছি। কেমন? আবার সবগুলো যোগ বিয়োগ হলে দ্বিতীয় ঘর যোগ করে কোথায় যাবা? যাবা তৃতীয় ঘরে চলে যাবা। চলো বিজ্ঞাপন বসিয়েছি, দেখি আর কি কি এখানে আমার অবশিষ্ট আছে। বিজ্ঞাপন গেল, আছে কি কুরিন সঞ্চিতি। খেয়াল করতে হবে কি আছে, কুরিন সঞ্চিতি। কত টাকা? 3,500 কে পাশে লেখা আছে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর কি আছে? আছে প্রাপ্য হিসাব, আছে কমিশন। হ্যাঁ, কমিশনটা বসাবো, একটু ধৈর্য ধরো, আমি একটু একসাথে একেবারে বুঝিয়ে দেবো। কেমন? এর সাথে আছে কি কমিশন। দেখো কমিশনে কয় টাকা আছে? কমিশনে দুইটা কথা বলা আছে, একটা আছে ডেবিট পাশে 17,000 টাকা, আর একটা আছে ক্রেডিট পাশে 11,500 টাকা। খেয়াল করবা, এখানে তো কমিশন প্রাপ্তি বা প্রদান বলা নেই, কিন্তু আমাকে কিন্তু কি বুদ্ধি খাটিয়ে ধরে নিতে হবে। ডেবিট পাশে মানেই তো ব্যয়, তার মানে কমিশন প্রদান, আর ক্রেডিট পাশে মানে তো হচ্ছে আয়, মানে কমিশন প্রাপ্তি। তার মানে এই 17,000 টাকা কি স্যার? এটা এটা হচ্ছে আমার ব্যয়। লেখো কমিশন। কমিশন কি? প্রধান। ব্যয় কত টাকা যাবে? ব্যয় যাবে 17,000 টাকা। আর ওই যে যে বাকি টাকা ছিল না, সেটা এই যে 11,500, এটা কি কমিশন প্রাপ্তি। এটা আমরা এই পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে অন্য ন্যায় যোগ করে দেখিয়ে দিব। ধৈর্য ধরো। চলো কমিশন বসিয়েছি, আর এখানে বাকি ছিল কুরিন সঞ্চিতি। কিন্তু কুরিনের সাথে কি ছোট্ট একটা সমন্বয় বলা আছে 4 নাম্বার, দেখতে পাচ্ছ? এই 4 নাম্বার বলা আছে কুরিনের জন্য 5% সঞ্চিতি রাখা প্রয়োজন। আর মনে রাখবা, কুরিন কার সাথে সম্পর্কিত? কুরিন বরাবর কার সাথে সম্পর্কিত? দেনাদার বা প্রাপ্য হিসাবের সাথে সম্পৃক্ত। কেমন? চলো যে আমরা দেখি, তাহলে আমার এই প্রাপ্য হিসাব কত আছে? প্রাপ্য হিসাব অপর নাম কি? অপর নাম হচ্ছে দেনাদার। লিখে দিচ্ছি, দেখো প্রাপ্য হিসাব অপর নাম কি বাবা? প্রাপ্য হিসাব অপর নাম কি? দেনাদার। আর পাওনাদার অপর একটা নাম আছে কি জানো? পাওনাদার অনেকগুলো অপর নাম আছে। পাওনাদার অপর নাম হচ্ছে কি বলে দেব? চলো বলে দিই। পাওনাদারের আরো দুটো নাম মনে রাখবা, পরীক্ষা কিন্তু এগুলো মাঝে মাঝে নিকনেমে আসে। যেমন ওই যে একজনের নাম দেখলাম কি, যাও নাম দেখেই বলি, কে যেন, হ্যাঁ তুষ্মি, তাই না? আরেকজনের নাম দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন যে তাসফিয়া খানম। এখন যেই খানম সেই কি তাফসিয়া। নিশাত, নিশাত কি? আচ্ছা, তোমাদের তো পুরো নাম কারো পাচ্ছি না, সবাই কি দেখি শর্টকাট নাম দেওয়া ব্যবহার করেছ। আচ্ছা এই যে পেয়েছে, রাহি তাবাসসুম, আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাহি তাবাসসুম। তার মানে দেখো যেই রাহি সেই কি তাবাসসুম। তার মানে তাবাসসুম আর রাহি কিন্তু একই ব্যক্তি। ওকে হয়তো আমি রাহি বলছি, আবার কোনো বন্ধু বান্ধব, কোন শিক্ষক ওকে কিন্তু তাবাসসুম বলেও ডাকে। আসলে কি রাহি কিনা? রাহি তাবাসসুম আমাকে কমেন্টস করে জানাও যে তোমাকে সবাই কি শুধু রাহি বলে ডাকে, না কে কেউ তাবাসসুম বা অন্য কোনো নামেও ডেকে থাকে। তাহলে দেখো এই প্রাপ্য হিসাব অপর নাম কি? দেনাদার। একইভাবে পাওনাদার অপর নাম আছে, সেটা কি জানো? পদ হিসাব, বলে ক্ষয়ক্ষতির জের। তার মানে পাওনাদার আর দুটোর নাম কি কি? একটা ছিল পাওনাদার, একটা বললাম ক্ষয়ক্ষতির জের, একটা কি? একটা হচ্ছে পদ হিসাব। একইভাবে দেনাদার 3টা নিকনেম আছে, একটি কি? একটি হচ্ছে স্যার প্রাপ্য হিসাব, অপরটি দেনাদার, অপরটি বিক্রয় খতিয়ানের জের। এগুলো খাতায় লিখে রাখো, এগুলো সম্পদ, কাজে দিবে, লিখে রাখো। সবাই বলবে না, বলে দিলাম। চলো আমরা কুরিনে ফেরত যাই। বলেছি কুরিনের জন্য 5% সঞ্চিতি রাখা প্রয়োজন। তাই বললাম এই কুরিন কার সাথে সম্পৃক্ত? দেনাদারের সাথে সম্পৃক্ত। এর রিলেশন কার সাথে? রিলেশন আছে দেনাদারের সাথে। আমরা দেখতে পাচ্ছি দেনাদার তো নেই, হায় হায় কি হইব আমার, তাই না? টেনশনের বিষয় না, ধৈর্য। দেনাদার অপর নাম কি বলছিলাম? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কিন্তু ঠিকই দেওয়া আছে। তার প্রাপ্য হিসাব ছিল কত? ছিল 1,65,000 টাকা। তাহলে কি আমি 1,65,000 5% করবো? নিশ্চয়ই না। কেন করব না? খেলা আছে। খেলাটা কোথায় দেখো, এই যে বলেছিল বিক্রয় ফেরত 10,000 টাকা হিসাবভুক্ত করা প্রয়োজন। তার মানে কি
বিক্রয়ের সাথে আবার সম্পর্ক কার? সম্পর্ক হচ্ছে দেনাদারের। তাহলে যেটা করতে হবে তোমাদেরকে, চলো দেখিয়ে দিই কি করতে হবে। এখানে আমরা লিখবো কি? লিখবো কুঋণ। এই কুঋণ অপর নাম কিন্তু কি মনে রাখবা? অনাদায়ী পাওনা, একই জিনিস। ঠিক নেই, ওই যে রাহি তাবাসসুমের মতো, যেই রাহি সেই কি তাবাসসুম। দেখো ক্যালকুলেটর ধরো 1,65,000 টাকা ছিল কি প্রাপ্য হিসেবে এখানে বাদ দিবা 10,000 টাকা, কত থাকবে? 1,55,000 টাকা। এর উপর যদি তোমার 5% করো কত আসবে? আসবে স্যার 7,750 টাকা, তাই না? এবার এখান থেকে বাদ দিবা মাইনাস কুঋণ সঞ্চিতি। কেন এটা বাদ দিব দেখো, চলো দেখিয়ে দিচ্ছি কেন বাদ দিলাম আমরা। এই যে আমরা তো কুড়িটা বের করলাম, তাই না? কিন্তু এই যে দেখো তো কুড়ি সঞ্চিতি দিয়ে রাখলাম না, একটা অ্যামাউন্ট কিন্তু কোথায় দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে, সেটা কত টাকা? 3,500 টাকা। এই 3,500 টাকা যে কুড়ি সঞ্চিতি, এটা বাদ দিতে হবে। তাহলে এটা যদি আমরা বাদ দিই, তাহলে কত টাকা বাদ দিব? দেখলাম মাইনাস কুড়ি সঞ্চিতি কত? 3,500 টাকা। চলো ক্যালকুলেটর হাতে নেই, বাদ দিই 7,750 মাইনাস 3,500, থাকবে 4,250। আর তো কিছু দেখতে পাচ্ছি না, তাই না? এখন তার মানে এগুলো কি করতে হবে? এগুলো আমার যোগ করতে হবে। ক্যালকুলেটর হাতে নাও। 4,250 যোগ 17,000 যোগ 65,000 যোগ 82,000 যোগ 23,000। দেখো আসতেছে কত? আসতেছে আমার 1,91,250। যেহেতু বাদ দিচ্ছি, বাদ পরিচালন ব্যয়, তার মানে আমার মোট লাভ থেকে এটা বাদ দিতে হবে, তাই না? মোট লাভ ছিল 2,02,000, তাহলে বাদ দেওয়া থাকবে কত? 10,750। এই 10,750 এটাকে আমরা বলে থাকি কি? এটা আমরা বলে থাকি আমরা পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। বাবারা খেয়াল করবা, হ্যাঁ, যদি পরীক্ষা কখনো গণাবে আসতো যে পরিচালন মুনাফা বের করো, তাহলে এই মোট লাভের সাথে বা মোট মুনাফার সাথে তুমি পরিচালন আয় যোগ করতে, পরিচালন ব্যয় বিয়োগ করতে, তাহলে যেটা পাইতে সেটাই কি আমার পরিচালন মুনাফা। আমার অন্যান্য আয় ব্যয় যোগ করার প্রয়োজন ছিল না। ছিল না। কিন্তু ম্যাথ কেন আমার শেষ হয়নি? কেন শেষ হয়নি? চলো, কারণ আমাকে বলছে বিষয় পোয়াটা করতে, মানে একদম নিট লাভ বা মুনাফা বন্ধ বের করতে হবে। আমার তো পরিচালন মুনাফা বের হয়ে গিয়েছে, এর সাথে যোগ করবো কি? যোগ, লেখো যোগ অন্যান্য আয়। অনেক বইতে অন্যান্য আয়কে অপরিচালন আয় বলে, কিন্তু জিনিসটা কিন্তু কি? জিনিসটা একই। অন্যান্য আয় আমরা কি বসাবো? চলো দেখে নিই। দেখো আমরা যখন কমিশনটা বসিয়েছিলাম, যেটা ডিউট পাশে ছিল সেটা ছিল 17,000 টাকা, বসাইছি ব্যয়, পরিচালন ব্যয় বসিয়েছি, কিন্তু দেখি টাকা তখন তোলা বাকি ছিল। সেটা কি? সেটা ছিল এই যে 11,500 টাকা। কেমন? এটাকে আমরা বলবো কি? কিছু গেট পাশে আছে, এটাকে বলবো কমিশন প্রাপ্তি বা অন্যান্য আমরা এটি বসিয়ে ফেলবো। চলো, তার মানে আমরা লিখতে পারি কি? কমিশন। তোমরা দেখতে পাচ্ছ কি না বলো, না আমি একটু উপরে তুলে লিখবো? যেভাবে বলবা সেভাবেই লিখবো। চলো আমরা একটু উপরে তুলে লিখি, তাই না? একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে। দেখো নিয়ে নিলাম। চলো, টাকা কত ছিল? টাকা ছিল হচ্ছে তোমার 11,500। তাহলে আমি এখানে বসাই দিব 11,500। চলো তারপর হাতে নাও, যদি যোগ করি 10,750 যোগ 11,500, তাহলে আসবে স্যার 22,250 টাকা। এই যে 22,250, এটা কি? এটা হচ্ছে নিট লাভ বা মুনাফা, মানে নিট লাভ বা মুনাফা একই কথা। হ্যাঁ, দেখো আমরা কিন্তু উত্তরটা খুঁজে পেয়েছি। ও আমার যদি জায়গা কম, অনেক পেজ লাগবে, আমি যাই না, এর জন্য কি করি, আমি শেষটা ওপেন রাখি। বা তোমরা যেটা করবা, এবার পরে কি করতে পারো, চাইলে একটা করে বক্স দিয়ে নিতে পারো, তাহলে দেখতে সুন্দর লাগবে। কেমন? এই যে দেখছো, করে নিলাম। এটা আমার একটু ব্যাখ্যা হয়ে গেছে। হ্যাঁ, চলো দেখতে পাচ্ছ, ঠিক এভাবে তোমার পরে কি করবা, করে নিবা। একটা মনে ব্যাখ্যা হয়ে গেল। চলো একটা ঠিক করে নেই। হ্যাঁ ঠিক আছে, দাগটা ব্যাখ্যা হয়ে গেছে। দাগটা কি করতে হবে? সোজা টানতে হবে, এখান থেকে দাগটা এই পর্যন্ত আসতো। দাগটা ব্যাখ্যা হয়ে গেছে, দুঃখিত।
দেখো বুঝতে পেরেছো কিনা? দাগটা দিলে না, দাগটা যাবে নিচেরটা, দাগটা বাঁকা হয়ে গেছে, এটা একটা কাটা, এটা কি এটা কাটা, এটা পরীক্ষা ভেবে কি মুছে দিও, তোমাদের পেন্সিল আছে মুছতে পারবা, এবার দাগটা মুছে দিও কেমন। তারপর আমরা দেখলাম যে ম্যাথটা ছিল ঘর নাম্বারে কি বলেছিল 2,02,000 টাকা, 2,02,000 টাকা ধরে কি বের করতে হবে, বের করতে হবে বিশদায় বিবরণী। আমরা সেম কাজটাই করেছি, প্রথমে মোট মনে হচ্ছে এটা প্রশ্ন হতে প্রাপ্ত লিখে 2,02,000 টাকা লিখে দিয়েছি, এই আমরা বিয়োগ করেছি বাদ, পরিচালন ব্যয় ছিল বিক্রয় পরিবহন, বেতন সম্মানী, বিজ্ঞাপন, এখানে আমরা যোগ করেছি বিনামূল্যে পণ্য বিতরণ ছিল কমিশন প্রদান যেহেতু ব্যয়, তারপর কুড়ি বাউন্ন দিয়ে পাওনাটা আমরা কি করেছি যোগ বিয়োগ করেছি, যেটা পেলাম সেটা কি পরিচালন মুনাফা। এই ক্ষেত্রে আমরা অন্যান্য আয়ের মধ্যে ছিল কমিশন প্রাপ্তি, যোগ করে পাইলাম নিট লাভ বা মুনাফা। দেখো এতেই করে কি আমরা খুব সহজেই একটা প্রশ্ন যেটা কুমিল্লা বোর্ডে এসেছিল তাই না, দেখো এটা উপরে তুলে দিয়েছিলাম, এই যে দেখো এখানে লেখা ছিল, দেখতে পাচ্ছ দেখা ছিল এই যে কুমিল্লা বোর্ড 2024 সালে যে এসেছিল, কত বছরই কুমিল্লা বোর্ডের মধ্যে একটা বোর্ডিং পরীক্ষা এসেছিল, সমাধান হয়ে গেল। বলো এটা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো কিনা? যে বুঝে থাকো আমরা কমেন্টস করো। আমরা আরো একটি কি করব, সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আর যদি বোরিং হয়ে যাও তাহলে কি আমরা আর 10টা এমসিকিউ মাঝখানে ঢুকে প্র্যাকটিস করতে পারি, তাহলে তোমাদের ভালো লাগবে আশা করি। বলো আমরা কিন্তু আরেকটা প্রশ্ন সমাধান করব, তারাই কি আমরা কিছু এমসিকিউ সমাধানে যাব নাকি আরো একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার পরে আমরা এমসিকিউ সমাধানে যাব? কমেন্টস করো। চলো তোমাদের কমেন্টস পড়ে নেই। কমেন্ট দেখতে পাচ্ছি, কে কে কমেন্টস করে, নিশাত কমেন্টস করেছে, বুঝছি স্যার অল ক্লিয়ার, ঠিক আছে থ্যাংক ইউ নিশাত, শুনে ভালো লাগলো। আচ্ছা ইনান বলছে এমসিকিউ সলিউশনে যান, ওকে গেলাম। তুমি কি বলছে? আচ্ছা এমসিকিউ আগে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা সরি তাবাসসুম, আমি তো আসলে তোমার পুরো নাম জানতাম না, আমি কেবল জানলাম যে তোমার পুরো নামটা কি, রাহি তাবাসসুম বিনতে আলী, চমৎকার মাশাআল্লাহ খুব সুন্দর নাম। হ্যাঁ তোমার নামটা কে রেখেছিল, তোর বাবা না মা না অন্য কেউ রেখেছিল? একজন বলছো স্যার দ্বিতীয় প্রশ্ন দেখান, ওকে চলো দ্বিতীয় প্রশ্ন তোমার দেখাচ্ছি। এই যে দেখো দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ। চলো আমরা কি এখন, এটা কিন্তু কুমিল্লা বোর্ডে 2024 সালের প্রশ্ন, কারণ আমরা জানি এই আর্থিক অবস্থা থেকে পরীক্ষায় 2 সেট প্রশ্ন আসে আর দুইটা আনসার করা কি বাধ্যতামূলক। চলো আমরা কি এটা করব নাকি আগে আমরা আর 10টা এমসিকিউ সমাধান করে যাব? আচ্ছা নিশাদ যেহেতু এমসিকিউ চাচ্ছে আমরা এমসিকিউ যাব, চলো। চলো যাই এমসিকিউ আমরা চলে যাই। দেখো এটা 2 নম্বর প্রশ্ন, আসলে আমার তো প্ল্যান ছিল আজকে তোমার 3টা সৃজনশীল প্রশ্ন সমাধান করা, কিন্তু আসলে যেটা হয় এভাবে যে ভেঙে ভেঙে ধরে ধরে করতে যায় 3টা প্রশ্ন করতে 3 ঘন্টা লেগে যাবে, তোমরা তো পরে বিরক্ত আমাকেই কালে ক্লাস শুরু করে দিবা তাই না। চলো দেখো যে 3 নম্বর একটা প্রশ্ন, এটা কিন্তু আবার কি যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন, ভাবছিলাম এটাও সমাধান করে দেবো। হ্যাঁ আর ধৈর্য ধরো, আজকে যেটা সমাধান না করতে পারলে কি অন্য ক্লাসে এটা আমরা সমাধান করে দিব। আমি চাচ্ছি ধরে ধরে তোমাদের যে সকল বোর্ড আছে বোর্ড কোশ্চেন গুলো সমাধান করে দেওয়া, সিকিউ এবং সাথে কি সাথে এমসিকিউ। দেখো এই যে আমি কিন্তু এটা সবসময় আলোচনা করি এমসিকিউ বিশ্লেষণ, তোমরা যে কোনো সময় পড়ার আগে একটু বিশ্লেষণ করে পড়বা, বিশ্লেষণ করে পড়লে বুঝতে পারবা যে পরীক্ষার জন্য কোন একটা কতটা গুরুত্বপূর্ণ, কোন বোর্ডে কোন থেকে ঠিক কতগুলো প্রশ্ন এসেছে। কিন্তু আমি বারবার আলোচনা করি, যেমন দেখো 24 সালে আমরা দেখি ঢাকা বোর্ডে ইহদের থেকে 3টা প্রশ্ন এসেছিল, রাজশাহী বোর্ডে কয়টা, রাজশাহী বোর্ডে 6টা, যশোর বোর্ডে 4টা, কুমিল্লা বোর্ডে 2টা, চট্টগ্রাম বোর্ডে 2টা, সিলেট বোর্ডে 3টা, বরিশাল বোর্ডে 2টা, দিনাজপুর বোর্ডে সবচেয়ে বেশি 6টা প্রশ্ন ছিল, ময়মনসিংহে 3টা। দেখো প্রতিটা বোর্ডে এর কয়টা কয়টা প্রশ্ন এসেছে আমি সেটা বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি। শুধু 24 সাল এমনটাই নয়, বরং 2023 সাল, এই যে 23 সাল, 2022 সাল, 21 সাল, 20 সাল, 19 সাল, 18 সাল থেকে শুরু করে 17, 16, 15 সাল পর্যন্ত মোটামুটি এই 9-10টা বোর্ডে কি সালের সকল বোর্ডের আমি বিশ্লেষণ করে দেখিয়ে দিই। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা। ওকে চলো তোমরা এটা কি করে নাও, একটা ছবি তুলে নাও বা স্ক্রিনশট তুলে নাও, যাতে পড়বে তোমরা বিশ্লেষণ করো। দেখো তবে চেষ্টা করবা, আসলে 18-19 সালের আগে পরিস্থিতি ছিল তখন তো পরিস্থিতি ভিন্ন ছিল তাই না, এর আগে পরিবেশটা অন্যরকম ছিল, সব সিলেবাস থাকতো, এখন তো শর্ট সিলেবাস যায় 10ম শ্রেণীতে, 9ম শ্রেণীর জন্য আবার কি পড়া বই। তোমরা চেষ্টা করবে অ্যাটলিস্ট এই 2024 সাল থেকে শুরু করে এই যে দেখো 2020 সাল পর্যন্ত
এই 5টা বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে পড়বা, তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাওয়ার চান্স কি অনেক হাই, বেশি থাকবে। চলো আমরা যদি ফিরে যাই আমাদের এমসিকিউ সমাধানে। দেখো তো একটা প্রশ্ন ছিল, সমাপনী মজুত পণ্য মূল্যায়নে নিচের কোন নীতি অনুসরণ করা হয়? দেখি কে বলতে পারবা। অপশন এ ব্যবসায়িক সত্তা নীতি, অপশন বি রক্ষণশীলতার নীতি, অপশন সি ক্রয় মূল্যের নীতি, অপশন ডি সামঞ্জস্যতা নীতি। কে বলবে বলো, দেখি কে সঠিক দিতে পারে। যে আজকে আমার 8টা এমসিকিউ 8টা উত্তর দিতে পারবা তার জন্য থাকবে নেক্সট ক্লাসে কি একটা পুরস্কার, তাকে আমি একটি কবিতা বলে শোনাবো। দেখি কে বলতে পারে, কমেন্টস করো। বলেছিল সমাপনী মজুত পণ্য মূল্যায়ন, এই যে আমরা বলি না, তোমাদের কিন্তু আমি একটা কাছে বলেছিলাম যে সমাপনী মজুত পণ্যের মধ্যে যে 2 টাকা থাকে, যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, দুটোর মধ্যে আমি কোনটা নেব? বলছিলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম আমরা সেটা নেব। তাহলে বলো তো এখানে কোনটা হবে? ব্যবসায়িক সত্তা নীতি, রক্ষণশীলতা নীতি, না ক্রয় মূল্য নীতি, না সামঞ্জস্যতা নীতি? কে বলতে পারে? কেউ কিন্তু এখনো বলতে পারতেছে না। নিষেধ শুধু বললো যে স্যার এমসিকিউ করান, তারপর কিন্তু সেটার কোনো খবর নেই। কোথায় গেল তোমরা? চলো আমি বলে দিচ্ছি কি আর করা যাবে। উত্তর হবে কি? উত্তর হবে রক্ষণশীলতার নীতি। রক্ষণশীল নীতি কি বলছে? যে তোমাকে কি ব্যয় যেটা বেশি সেটা দেখাতে হবে, খরচ বেশি দেখাতে হবে। উল্টা পাল্টা ভাবে কি লাভ দেখানোর সুযোগ নেই, তোমাকে কি রিস্ক কমাতে হবে, ঝুঁকি কমাতে হবে। এর জন্য প্রয়োজন তুমি কি খরচ বেশি করে দেখাও। দেখাইলা তুই তোমার প্রতিষ্ঠানে আয় হয়েছে, লাভ হয়েছে 5 লাখ টাকা, কিন্তু তুমি ড্রয়ার খুলে দেখলা সেখানে আছে কত 50,000 টাকা। এটা কিন্তু সমস্যা, তাই এভাবে ধরা খেয়ে যাবা। তার মানে সমাপনী মজুত পণ্য যে কোন মূল্য দেখাবো, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য, এটা আমরা কেন দেখাবো? দেখাবো রক্ষণশীলতার নীতির কারণে। বুঝতে পেরেছ? চলো আমরা পরে প্রশ্নে ফিরে যাই। প্রশ্ন বলেছে নিচের কোনটি দ্রুত নগদে রূপান্তর করা যায় না? আই লিসেন, যায় না। এই যে পরীক্ষা কি করো তোমরা, চোখ বন্ধ করে দাগায় ফেলো, এই না শব্দটা তোমরা খেয়াল করো না, কিন্তু এই না শব্দ পরে কি করতে হবে বাবা, খেয়াল করতে হবে। দেখো বলেছে নগদে রূপান্তর করা যায়, সময় লাগে, সেটা কি? মজুত পণ্য, দেনাদার, ব্যাংক জমা, না প্রাপ্য বিল? খেয়াল করো, দেনাদার কি? যার কাছে আমি বাকিতে পণ্য বিক্রি করছি, চাইলে হয়তো ঘোরাতে পারে, কিন্তু টাকাটা কি দ্রুত পাওয়া সম্ভব, ক্যাশ নেওয়া সম্ভব। ব্যাংক জমা, হ্যাঁ ব্যাংকে তোমার টাকা আছে, যদি বিকাশে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, চাইলে কি করতে হবে, বিকাশ থেকে ক্যাশ আউট করতে পারো, ব্যাংক থেকে যে কোনো সময় টাকা তুলে নিতে পারো, তেমন সুযোগ তো এটা হবে না। প্রাপ্য বিল, হ্যাঁ বিল বিক্রি করে কি তুমি টাকা নিতে পারো। তার মানে দেখো তো এই যে মজুত পণ্য, এটা কি হবে স্যার? ধরো তোমার কাছে 500টা কলম আছে, মজুত করা আছে, তুমি চাইলে তো আগে মজুত পণ্য বিক্রি করে টাকা নিতে পারবে না, তোমাকে অর্ডার করতে হবে, কাস্টমার দেখতে হবে, ফেসবুকে বিজ্ঞাপন দিতে হবে, দোকানে বিলি করতে হবে, মানুষকে অনুরোধ করতে হবে। তারা যদি তোমার পণ্য থেকে নিয়ে যায় খুশি হয়, তাহলে তারা পণ্যটা বিক্রি করবে, মানে কিনবে। তুমি বিক্রি করার পর টাকা পাবা, তারপর তুমি এটা নগদে রূপান্তর করতে পারছো। তার মানে বলছে নিচে কোনটি দ্রুত নগদে রূপান্তর করা যায় না, মানে সময় লাগবে? তার উত্তর কি হতে পারে স্যার? মজুত পণ্য। কারণ মজুত পণ্য, দেনাদার, ব্যাংক জমা এবং প্রাপ্য বিল, এই 4টার মধ্যে একমাত্র মজুত পণ্যে কি সময় লাগে, নগদ টাকা রূপান্তর করতে আমার বেশ কিছু সময় লেগে যায়। তোমার সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে স্যার মজুত পণ্য। চলো আমরা যে পরে দেখি 3 নম্বর কি বলেছে, মালিকানা সত্ত্ব নির্ণয়ে কোনটি বিয়োগ করা হয়, তাই না? অতিরিক্ত মূলধন, নিট মুনাফা, আয়কর, না সাধারণ সঞ্চিতি? মালিকানা নির্ণয়ে কোনটি বিয়োগ করা হয়? বিয়োগ করা হয়, কে বলতে পারবা? চলো তুষ্মি কমার্স করে ফেলেছে, তুষ্মি কমার্স টাইম পড়বো। তুষ্মি হচ্ছে মজুত পণ্য, ঠিক আছে তুষ্মি তুমি পেয়েছো, তোমার একটি প্রশ্ন হয়েছে। আচ্ছা হিসাব করা খুবই বোরিং, আচ্ছা অ্যান্সার এ, ওকে ঠিক আছে। দেখি বাকিরা কি অবস্থা। ইনান কিন্তু উত্তর দিচ্ছে। দেখো মালিকানা সূত্র নির্ণয়ে কোনটি বিয়োগ করা হয়, চলো আমি তোমার ফর্মেটে লিখে দিই। তোমরা কি জানো মালিকানা সূত্রে কোনটা যোগ বিয়োগ করতে হয়? আমি লিখে দিয়েছিলাম। প্রথমে যোগ করতে হয় কি? যোগ করতে হয় কিন্তু মূলধন, তাই না? এর সাথে যোগ করতে হয় কি? যোগ করতে হয় অতিরিক্ত মূলধন। মনে আছে আমি কিন্তু একদিন কাছে তোমার লিখে দিয়েছিলাম। তারপর এখানে বিয়োগ করতে হয় কি? বিয়োগ করতে হয় কিন্তু উত্তোলন, তাই না? এখান থেকে যোগ করতে হয় কি? যোগ করতে হয় নিট লাভ বা মুনাফা। এর সাথে যোগ করতে হয় সাধারণ সঞ্চিতি। কেমন? দেখো তাহলে
মূলধনের সাথে যোগ করছি অতিরিক্ত মূলধন, যোগ করছি নিট মুনাফা, যোগ করে সাধারণ সঞ্চিতি, আর বিয়োগ করছি কি উত্তোলন। দেখো তাহলে প্রশ্ন ছিল মালিকানা সত্ত্ব নির্ণয়ে কোনটি বিয়োগ করা হয়? এটা কি অতিরিক্ত মূলধন কি বিয়োগ করা হয়? না, অতিরিক্ত মূলধন যোগ করা হয়, তার মানে এটা হবে না। নিট মুনাফা যোগ করা হয়, এই যে বলছি নিট মুনাফা যোগ করা হয়, তাহলে বিয়োগ করা যাবে না, এটা সঠিক উত্তর না। দেখো তো সাধারণ সঞ্চিতি বলছি, সাধারণ সঞ্চিতি কি করা হয়? যোগ করা হয়, তার মানে এটা তো হবে না। দেখো বাকি আছে একটা, সেটা কি আয়কর। খেয়াল করবো আয়কর অপর নাম কি উত্তোলন। এই যে বলছিলাম না রাহি তাবাসসুমের মতো, যেই রাহি সেই কি তাবাসসুম, সেই কি রাহি তাবাসসুম বিনতে আলী। দেখো আয়কর অপর নাম কি উত্তোলন, যাহাই উত্তোলন সেই কি সেই আয়কর। এই নিকনেম গুলো মাথায় রাখতে হবে। চলো তার মানে কি আমরা দেখছি উত্তোলন কি বিয়োগ করতে হয়েছে, আর আমাদের উত্তোলন অপর নাম কি আয়কর, তার মানে আয়কর বিয়োগ করতে হবে, সঠিক করতে হবে সি, মানে সত্য নির্ণয়ে আয়কর বা উত্তোলনটি বিয়োগ করা হয়। বুঝতে পেরেছো কিনা বলো? দেখি কে কমেন্টস করেছে, চলো কমেন্টস গুলো পড়ি। আচ্ছা গুড গুড গুড, তুষ্মি জানে যে আয়কর বাতিত হয়। থ্যাংক ইউ তুষ্মি, পড়াশোনা করছে। দেখো এই যে আমার কি একটা ম্যাথ চলে গেছে, 4 নাম্বারটা কি ম্যাথ প্রশ্ন। হ্যাঁ প্রশ্ন পড়ে ফেলি। বলছে সাদিক এন্ড সন্স এর প্রারম্ভিক মূলধন ছিল কত? 2,50,000 টাকা, বিক্রয় 3 লাখ টাকা, নিট মুনাফা 40,000 টাকা এবং উত্তোলন 25,000 টাকা। সাদিক এন্ড সন্স এর মালিকানা সত্ত্বের পরিমাণ কত? টুইস্ট কিন্তু চলে আসছে, তাই না? দেখো তো কি চাইছে আমার, মালিকানা সত্ত্বের পরিমাণ কত। বাচ্চারা খেয়াল করো, একটুই কিন্তু আমি একটা প্রশ্ন লিখে দিয়েছিলাম, মালিকানা সত্ত্ব বের করার ফরম্যাট কিভাবে কি করতে হয় স্যার। প্রথমে মূলধন যোগ করব, এখানে যোগ করবো অতিরিক্ত মূলধন, বাদ দেব উত্তোলন, যোগ করবো নিট মুনাফা, যোগ করবো সাধারণ সঞ্চিতি। তার মানে আমার এই তিনটা অতিরিক্ত মূলধন, নিট মুনাফা, সাধারণ সঞ্চিতি যোগ করি আর বিয়োগ করি উত্তোলন, পেয়ে যাবো কি সমাপনী মালিকানা সত্ত্ব। রাইট, ফরম্যাটটা মাথায় রেখো কিন্তু। হ্যাঁ দেখো এটা যদি বুঝে থাকো তাহলে এইবার ম্যাথটা তোমরা করো। দেখো বল সাদিক এন্ড সন্স এর প্রারম্ভিক মূলধন ছিল কত? প্রারম্ভিক মূলধন ছিল 2,50,000 টাকা। এখান থেকে বলছে বিক্রয় মূল্য 3 লাখ টাকা, নিট মুনাফা 4 লাখ টাকা। বিক্রয় মূল্য এখানে আসবে না, আসবে বিক্রয় মূল্যের সাথে সম্পর্ক কি? নিট মুনাফা যোগ হয়, নিট মুনাফা কত ছিল? 40,000 টাকা। তার মানে সাথে যোগ হবে কি স্যার? যোগ হবে 40,000 টাকা। বলছে উত্তোলন কত? 25,000 টাকা। উত্তোলন কি হবে? উত্তোলন কিন্তু বিয়োগ হবে। 25,000 যদি বিয়োগ করি তাহলে সাদিক এন্ড সন্স এর মালিকানা সত্ত্বের পরিমাণ কত বলো? যদি আমরা যোগ বিয়োগ করি, তাই না? ক্যালকুলেটর হাতে নাও, চলো লিখি 2,50,000 টাকা প্লাস 40,000 টাকা মাইনাস 25,000 টাকা, কত আসে? আসে 2,65,000 টাকা। কেমন? এটাই হচ্ছে কি উত্তর। চলো এবার আমরা অপশনে দেখি, অপশন কি 2,65,000 টাকা আছে কিনা। গুড, প্রথমে আছে 2,65,000 টাকা, তার মানে আমার 2,90,000 টাকা বাদ, 3,50,000 টাকা বাদ, 3,30,000 টাকা কি বাদ, হিসাব পোক্ত করতে হচ্ছে না। দেখি বাকিরা কি সঠিক উত্তর দিয়েছ। হ্যাঁ তুষ্মি দিয়েছিল। আচ্ছা উত্তোলন 4টা, আয়কর না উত্তোলন 4টা না, উত্তোলনে অনেকগুলো নিকনেম আছে, সিমিলার নাম আছে, যেমন প্রিমিয়াম একটা কি উত্তোলন আরেক নাম, আয়করে কি উত্তোলনের আরেক নাম। আচ্ছা ইনান বলছো এই আনসার ঠিক আছে, ইনান কি পড়াশোনা করছে। চলো তাহলে আমরা যে পরের প্রশ্ন ফিরে যাই। পরের প্রশ্ন ছিল কি? ছিল 5 নাম্বার। এইটা প্রশ্ন পরীক্ষায় নিয়মিত আসে, সেটা কি? চলো দেখি। 10 মাসের বেতন 20,000 টাকা, এই ক্ষেত্রে 2 মাসের বেতনের পরিমাণ কত? খেয়াল করো 10 মাসের বেতন কত? 20,000 টাকা। তার মানে 10 মাসের বেতন 20,000 টাকা হয়, তাহলে 2 মাসের বেতন কত হবে? সহজ হিসাব, 10 মাসের বেতন 20,000 টাকা হয়, তাহলে বলো 1 মাসের বেতন কত? এটা বোঝো নাই? চল লিখেই বোঝায়। যদি 10 মাসের বেতন 20,000 টাকা হয়, তাই না, তাহলে 1 মাসের বেতন কিভাবে বের করবো? আমি এর যদি 10 দিয়ে ভাগ দাও কত আসবে? প্রতি মাসে সে 2,000 টাকা করে বেতন পায় না? খেয়াল করো 10 মাসে 20,000, তাহলে 1 মাসে 2,000 টাকা, তাহলে 2 মাসে কত? এই 2,000 টাকা যদি তুমি 2 দিয়ে গুণ দিয়ে দাও, তা কত আসবে? 2 মাসের বেতন, সেটা কত? সেটা হচ্ছে স্যার 4,000 টাকা। চলো দেখি অপশনে কোথায় আছে। 2,000 টাকা হবে না, 2,000 টাকা 1 মাসের বেতন ছিল না, বি নম্বর হবে 4,000 টাকা। কারণ তার 1 মাসের বেতন 2,000 টাকা, তাহলে 2 মাসের বেতন হবে 2 গুণা 2,000 মানে কি 4,000 টাকা। সঠিক উত্তর হচ্ছে কি বি। সিতে 6,000 টাকা আর ডিতে 10,000 টাকা কি রং অপশন, ভুল অপশন।
বুঝতে পেরেছো কিনা কমেন্টস করো। হ্যাঁ তুষ্মি এবার সঠিক বলেছে 4,000 টাকা। কি ব্যাপার বাকিরা কি কমেন্টস করতে পারছো না, তোমরা ঘুমিয়ে গিয়েছো? কমেন্টস করো। দেখো 6 নম্বরে বলছে কি, দেখো এই যে ই নামে কি একটা কথা বলা আছে, এর কি নিট বিক্রয় কত টাকা? 1 লক্ষ টাকা। মোট মুনাফা দেওয়া আছে 75,000 টাকা, নিট মুনাফা দেওয়া আছে 50,000 টাকা। তাহলে নিট মুনাফার হার কত? আমরা কি করতে বলছে? নিট মুনাফার হার বের করতে বলছে। আর নিট মুনাফার হার বের করার সূত্রটা চলো আমি তোমাকে লিখে দিচ্ছি। চলো লিখে দিই। নিট মুনাফার হার, চলো কিভাবে বের করে আমি লিখে দিচ্ছি কেমন? সমান সমান উপরে যাবে নিট মুনাফা আর নিয়ে যাবে হচ্ছে নিট বিক্রয়, আর যে অ্যান্সারটা আসবে সেটাকে তুমি গুণ দিবা 100 দিয়ে। কেমন? চলো মানগুলো বসাই। নিট মুনাফা আছে কত? বলা আছে 75,000 টাকা। আর নিট বিক্রয় বলা আছে কত? বলা আছে 1 লক্ষ টাকা। শুধু কি করবো আমরা 100 দিয়ে যদি গুণ দিই, খেয়াল করো, তাহলে এই 75,000 সাথে যদি আমরা ভাগ দিই, 75,000 ভাগ 1 লক্ষ আসবে 0.75। এখানে আমরা 100 দিয়ে গুণ দিই, আসবে কত? আসবে 75%। তার মানে শুরু করতে কি? শুরু করতে 75%। দেখো তো এখানে কোথায় দেওয়া আছে? না না, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, তাই না? খেয়াল করো, আমার নিট মুনাফা কিন্তু 75,000 টাকা দেওয়া নেই, দেওয়া আছে না? নিট মুনাফা দেওয়া আছে, চলো দেখি। এই জন্য বললাম ধৈর্য ধরতে হবে, তাই না? নিট বিক্রয় দেওয়া আছে কত? দেখো নিট বিক্রয় দেওয়া ছিল হচ্ছে 1 লক্ষ টাকা, কিন্তু মোট মুনাফা ছিল 75,000 টাকা আর নিট মুনাফা ছিল 50,000 টাকা। আমরা তো নিট মুনাফা পড়ে যাবে, তার মানে নিট মুনাফা বসাবো কত? 50,000 টাকা। তার মানে 50,000 ভাগ 1 লক্ষ আসবে কত? আসবে হাফ, তাই না? এর সাথে আমি 100 গুণ করি, তাহলে কত আসবে বলো তো বাচ্চারা? আসবে 50%। তার মানে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর এ 50%, বিটা 75% কাটা, সি 133.3% কাটা, ডি 20% কি 20% হচ্ছে স্যার কাটা বাদ। তার মানে নিট মুনাফা কত? আমরা সূত্র জানি, নিট মুনাফা ভাগ নিট বিক্রয়। নিট মুনাফা প্রশ্ন দেওয়া ছিল কত? 50,000 বসাইলাম, নিট বিক্রয় ছিল কত? 1 লক্ষ বসাইলাম, ভাগ দেওয়ার পরে যে উত্তরটা আসবে সেটা আমি 100 দিয়ে গুণ করব, আসবে 50%। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ 50%। চলো আমরা যদি পরে এমসিকিউ চলে যাই। 7 নাম্বার, হ্যাঁ, কোন নীতিতে ব্যবসায়ের মালিককে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে আলাদা বিবেচনা করা হয়? মানে মালিক আর ব্যবসায়ী কি এক না? এটা কেন এক না? কোন নীতির কারণে? এ চলমান ব্যবসায় ধারণা, বি হিসাবকাল ধারণা, সি ব্যবসায়িক সত্তা নীতি, ডি বকেয়া ধারণা। বলো সঠিক উত্তর কি হবে? চলো এই সুযোগে তোমাদের কমেন্টস গুলো আমি একটু পড়ে নেই। তুমি বলো সি হবে, কোনটা সি হবে আমাকে জানাতে হবে কিন্তু, হ্যাঁ? পাশে দেখো যে 7 সি। ইনাম বলছো এ ইজ অ্যান্সার, ওকে, কিন্তু সেটা কোনটা রে? আচ্ছা নাইমা, ওয়ালাইকুম আসসালাম। নাইমা তুমি কি আজকে দেরি করে জয়েন করেছো আমার সাথে, নাকি তুমি সালাম পড়ে দিয়েছো? কোনটা? তুমি বলছো 7 সি, ওকে। আর রাফি বলছে স্যার লেট হয়ে গেছে। রাফি মন খারাপ কিচ্ছু নেই বাবা, লেট হয়েছে তো কি হয়েছে, এই ক্লাসগুলো তোমরা রেকর্ড পাবা ওয়েবসাইটে, না ওইখান থেকে আবার দেখে নিবা, ঠিক আছে? আবার দেখে নিবা, কোনো সমস্যা নাই। চলো আমরা ফিরে যাই আলোচনায়। তার মানে কোন নীতি ব্যবসায় মালিককে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে আলাদা বিবেচনা করা হয়? তার মানে মালিক ব্যবসা কিন্তু এক না, এক না এই কারণে দেখো তো, যে মালিক যে চাকরি করে সে কিন্তু বেতন থেকে ব্যবসা থেকে বেতন নেয়, বেতন নেয় না? সে কাজও করছে, কাজের জন্য সে বেতন নিচ্ছে, আবার সে মালিক লাভ করলে মুনাফাও নিচ্ছে। কেন হচ্ছে এগুলো? কেন ব্যবসা মালিক এক না? কারণ হচ্ছে ব্যবসায়িক সত্তা নীতি। এই সত্তা নীতিতে বলা আছে কি ব্যবসা এবং মালিক এক না, তারা কি ভিন্ন, তারা আলাদা, তারা কি অভিন্ন না, তারা ভিন্ন, তারা আলাদা। তার মানে সেটা হচ্ছে ব্যবসায়িক সত্তা নীতি। এই নীতির কারণেই মালিক আর ব্যবসা প্রতিষ্ঠান কি আলাদা। শোনো আমরা আজকে সর্বশেষ এমসিকিউতে ফিরে যাই। বলেছে কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? এই যে ভিন্ন বলতে 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 আমরা ভিন্নটাই চলে আসছে।
জানতে চেয়েছে কোনটি অন্য তিনটি হতে ভিন্ন। দেখো অপশন আমরা এক্ষেত্রে কি করবো, বিচার করব, চেক করব, যাচাই করব। এতে বলছে বিক্রয়, বিতে দেনাদার, সিতে প্রাপ্ত কমিশন, নিচে শিক্ষানবিশ সালামি। বলো, কমেন্টস করো দেখি সঠিক উত্তর কোনটা হবে। ইনান কমেন্টস করেছে, ইনান আর তুষ্মি আজকে একাই কাঁপাই দিচ্ছে না, তাই একদম শুরু থেকে কমেন্টস করে বিশাল অবস্থা। ইনান সাথে সি, ঠিক আছে, সঠিক উত্তর ছিল। বলো 8 কথা হবে। দেখো কোনটি তিনটে ভিন্ন, এই টাইপের প্রশ্নের পরীক্ষা আসে, আমি যে অপশনগুলো, 4টা অপশন আমি চেক করব, খুঁজবো এর মধ্যে মিল অমিল এগুলো কোথায়। বিক্রয়, এটা কি, এটা আয় না, এত আয়, খেয়াল করো। দেনাদার, এত সম্পদ। প্রাপ্ত কমিশন কি, আয়। শিক্ষানবিশ সালামি কি, আয়, খেয়াল করো তাহলে। শিক্ষানবিশ সালামি, প্রাপ্ত কমিশন, বিক্রয়, তিনটা হচ্ছে কি এক, মানে একই জিনিস, কিন্তু দেনাদারটা কি ভিন্ন। দেনাদার হচ্ছে কি সম্পদ, তার মানে সঠিক উত্তর হবে বি। মানে তিনটা এখানে এক, বিক্রয়, প্রাপ্ত কমিশন, শিক্ষানবিশ সালামি, তিনটা হচ্ছে এক, আর অপর দিকে দেনাদারটা কি সম্পদ, এটা হচ্ছে ভিন্ন। প্রশ্ন ছিল কোনটি অন্য তিনটাতে ভিন্ন, সঠিক উত্তর হবে কি বিবি দেনাদার। চলো তাহলে এবার কি আমরা আরেকটা সিকিউ প্র্যাকটিস করতে পারি। ওই যে 2 নাম্বার সিকিউ যেটা ছিল কুমিল্লা বোর্ড 2024, কমেন্টস করে জানাও। যদি বলো তাহলে আমি 20 মিনিটের মধ্যে দ্রুত এটা সমাধান করে দেবো। আচ্ছা রফিকুল বলছে হচ্ছে না, ওকে ঠিক আছে, হচ্ছে না, এই ঝামেলা না যাই, আমরা প্রশ্নে ফিরে যাই। দেখো আমরা খুব দ্রুত শেষ করে দিব। 2 নম্বর প্রশ্ন আগে পড়ি। বলছে শিক্ষা ট্রেডার্সের 2023 সালে 30 জুন তারিখে রেওয়ামিল ও অন্য তথ্যাদি নিম্নরূপ। দেখো এখানে কি রেওয়ামিল তথ্য দেওয়া আছে, সরি হাতে লেগে দেখা পড়ে গেল, দেওয়া আছে। হ্যাঁ, কি কি দেওয়া ছিল, মূলধন, নগদ তহবিল ও সঞ্চিত তহবিল, অফিস সরঞ্জাম, আয়কর। এই যে খেয়াল করবো আয়কর বলছিলাম, আয়কর অপর নাম কি উত্তোলন। আবার কে যেন বললো জীবনব্যাপী প্রিমিয়াম, হ্যাঁ আয়কর অপর নাম কি জীবনব্যাপী প্রিমিয়াম, উত্তোলন, এগুলো একই কথা আছে। সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি আছে, পঞ্জীবিত অবচয়, প্রাথমিক খরচ, উত্তোলন, পদ হিসাব, তাই না। দেন আছে কি অন্যান্য তথ্যাদি, এগুলো খেয়াল করো। অন্য তথ্য বলি অপর নাম কি সমান, এগুলো খেয়াল করতে হবে। বলেছে 1 নম্বরে মালিক 15,000 টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেন যা হিসাবভুক্ত হয়নি। আচ্ছা ওকে করে ফেলবো। 3 নম্বর বলেছে ক্যাশ বক্স হতে 1,000 টাকা একটি নোট বিনিষ্ট হয়েছে যা সমন্বয় করতে হবে। 3 বলেছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 34,000 টাকা, খুব একটা বেশি ব্যাস নাই। ক নম্বর বলেছিল উভয় তথ্য হতে অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয়, অন্যান্য ব্যয়। তাহলে আমরা কি করব, চলো এটা আমরা যেটা করব, প্রথমে পরের পেজে যাব, স্কেল নেব এবং ধামাধাপ সব কি দাগ টেনে ফেলবো। চলো দাগ টানলাম। চলো এখানে লিখবো কি আমার 2 এর ক নাম্বার প্রশ্ন, অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয়, কেমন। আর এখানে লিখবো কি স্যার, লিখবো বিবরণ, লিখবো টাকা, লিখবো টাকা। দেখো অন্যান্য ব্যয়, হ্যাঁ এবার চলো প্রশ্ন ফিরে যাই, দেখি অন্যান্য ব্যয় বলতে সে কি আছে আমরা একটু দেখবো। মূলধন আসবে না, নগদ তহবিল সঞ্চিত আসবে না, অফিস সরঞ্জাম আসবে না, আয়কর আসবে না, সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি, তাই না। এই যে আসবাবপত্র, ফ্যান, এগুলো কি সরঞ্জাম, এগুলো বিক্রয়জনিত ক্ষতি হয়েছে, এটা কিন্তু অবশ্যই অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে। কত টাকা ছিল, 14,000 টাকা। দেখি তো আর কিছু আছে কিনা, তাহলে একসাথে বসাবো। পঞ্জীবিত অবচয় আসবে না, প্রাথমিক খরচ আসবে না, উত্তোলন আসবে না, পদ হিসাব আসবে না। সমন্বয় 1 নাম্বারটা মালিক 15,000 টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেন যা হিসাবভুক্ত হয়নি, এটা আসবে না এখানে। 2 বলেছে ক্যাশ বক্স হতে 1,000 টাকার নোট বিনিষ্ট হয়েছে, এটা কিন্তু এখানে আসবে। চলো তাহলে আমরা কি করবো, এখানে আমরা লিখবো কি, লিখবো বলো, বিক্রয় জনিত ক্ষতি। কি বিক্রয়জনিত ক্ষতি, সরঞ্জাম, কেমন, সেটা কত টাকা ছিল, 14,000 টাকা। এর সাথে আর কি বসবে, বলছিল কি বিনিষ্ট, কি বিনিষ্ট, 1,000 টাকার কি নোট বিনিষ্ট হয়ে গেছে না, 215 যে লিখি কত টাকা ছিল, 1,000 টাকা। তাহলে 14 যোগ করলে কত আসে স্যার, 15,000 টাকা। তার মানে এটাই কি আমার অ্যান্সার। তার মানে সঠিক কথা চেয়েছে অন্যান্য ব্যয়ের পরিমাণ কত, অন্যান্য ব্যয়ের পরিমাণ হচ্ছে স্যার এই বিক্রয়জনিত ক্ষতি 14,000, আর আগুনে বিনিষ্ট যে পণ্য 1,000 টাকা যে নোটটা পুড়ে গেছে, এই 1,000 14 যোগ করলে আসে স্যার
15,000 টাকা। সঠিক উত্তর হবে আমার কত? 15,000 টাকা। কেমন? দেখো বুঝতে পারছো কিনা? তাহলে কি আমি খ নাম্বার কই দিব? খ নাম্বার কিন্তু এটুকু একদম সহজ। তোমার পরীক্ষায় দুইটা প্রশ্ন থাকে না, একটা প্রশ্ন সহজ থাকে, একটা প্রশ্ন কঠিন থাকে, আর একটা প্রশ্ন বিষয়দ্বয় বিবরণী থেকে আসে, একটা প্রশ্ন আর্থিক বিবরণী কেন্দ্র করে পরীক্ষায় আসে। যাদের কাছে মনে হয় আর্থিক বিবরণী কঠিন, তোমরা চেষ্টা করবে অ্যাটলিস্ট যে দুইটা প্রশ্ন থাকে এর মাঝে একটা সহজ প্রশ্ন আসে, সেই প্রশ্নটা সমাধান করে দেওয়ার। তাহলে কি তুমি অ্যাটলিস্ট 0 পাবা না, 20-10 পাবা। কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া তো ভালো, তাই না? আমরা যদি ক নাম্বার শেষ, খ নাম্বার প্রশ্ন যদি পড়ি, খ নাম্বার প্রশ্ন কি বলেছে প্রশ্নটা উপরে তুলে নেই। আসলে প্রশ্ন এত বড়, এতই বড় যে আমরা যদি আসলে 1 পেজে আটাতে চাই একটু ছোট করে লিখতে হয়। তাও ভাগ্য ভালো যে আজকে তোমরা অভিযোগ করছো না যে স্যার লেখা ছোট বোঝা যাচ্ছে না, তার মানে বাচ্চা কাছে ভালো, তাই না? অন্যদিকে তোমরা দুষ্টুমি করে বলতে, আজকে লেখাগুলো বোঝা যাচ্ছে। গুড, মুছে দিলাম। চলো, খ নাম্বার বলেছে নিট মুনাফা 1,12,500 টাকা ধরে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। কি করতে বলছে স্যার? মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে বলছে। তবে এখানে প্রশ্নে নিট মুনাফা দেওয়া ছিল 1,12,500। আমি একটু আগে একটা এমসিকিউ সমাধানের সময় লিখে দিয়েছি না কিভাবে মালিকানা সত্ত্ব বের করতে হয়? বলেছিলাম প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন মাইনাস উত্তোলন যোগ নিট মুনাফা বা নিট লাভ যোগ সাধারণ সঞ্চিতি। চলো আমি এখানে দেখি এখানে কি আছে। এখানে আমার মূলধন দেওয়া আছে, সেটা কত টাকা? 2,20,000 টাকা। তার আগে যেটা আমাকে করতে হবে, এখানে আমার কি করতে হবে? আবার নতুন করে তুলে ছক করে নিতে হবে, তাই না? চলো খ নাম্বার জন্য আমি কি বটু পেতে নিলাম, স্কেল নিলাম, এখান থেকে টানবো, কেমন আমগুলো করে নিলাম। এটা হচ্ছে খ, মালিকানা সত্ত্ব বিবরণী। এটা হলো মালিকানা সত্ত্ব বিবরণী। কেমন? এখানে লিখতে হবে বিবরণ টাকা টাকা টাকা। এখানে অবশ্যই কোম্পানির নামটা লিখে নিবা, এখানে তারিখ লিখে দিবা। কেমন? এখন এখানে যেহেতু মালিকানা সত্ত্ব বিবরণী বের করতে বলছে, আমরা জানি সূত্র কি ছিল? প্রথমে ছিল মূলধন। তার মানে কি আমার মূলধনটা স্যার ঝটপট লিখে ফেলতে হবে। সেটা ছিল কত? 2,20,000 টাকা। কেমন? চলো লিখে ফেললাম। দেখো আর পছন্দ মূল দেওয়া ছিল এই যে 2,20,000 টাকা। এখান থেকে আমরা কি করব? দেখো এই সঞ্চিত অবদান যোগ করতে হবে, মাথায় রেখে এটা পরে যোগ করবো। আয়কর মানে কি? উত্তোলন, এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। উত্তোলন কি? বিয়োগ করতে হবে। এই যে মালিক কর্তৃক 15,000 টাকা দেওয়া আছে অতিরিক্ত মূলধন, এটা কি করতে হবে? যোগ করতে হবে। তারপরে আমি মূলধনের সাথে কি যোগ করবো? আগে এই অতিরিক্ত মূলধনটাকে যোগ করে ফেলবো। কেমন? আমার চলো লিখি, যোগ অতিরিক্ত মূলধন। কেমন? সেটা কত টাকা ছিল? সেটা ছিল স্যার 15,000 টাকা। তাহলে এই 2,20,000 যোগ করে আসবে কত? 2,35,000 টাকা। আর এখান থেকে আমরা বাদ দিব কি? বাদ দিব আমরা আয়কর। কেমন? আয়কর ছিল কিন্তু বাদ দিব আমরা কি? বাদ দিব আমরা উত্তোলন। তারপর আমরা যোগ করব কি? যোগ করবো আমার নিট লাভ, যেটা আমার প্রশ্নে বলা দেওয়া ছিল। আর শেষে যোগ করবো কি? আমার যোগ সাধারণ সঞ্চিতি। এটা কিন্তু আমার দেওয়া আছে। চলো এবার আমরা একটা করে যেমন বসিয়ে ফেলি। কি ছিল দেখো, আমার আয়কর ছিল কত? 17,000 টাকা, উত্তোলন ছিল 12,500। যদি আমরা বসিয়ে ফেলি, আয়কর ছিল 17,000 টাকা, যদি মাইনাস করে ফেলি, ক্যালকুলেটর হাতে নাও, চলো করে ফেলি। 2,35,000 মাইনাস 17,000 কত আসবে? আসবে 2,18,000 টাকা। এখন এখান থেকে আমি যদি বাদ দেই, সেটা কি? বাদ দেবো আমার উত্তোলন কত টাকা? 12,500। যদি বাদ দিই উত্তোলন 12,500 বাদ দিই, তাহলে কত আসবে বলো? বাদ দিলাম 12,500, আসবে 2,05,500 টাকা। কেমন? 2,05,500। এসে আমরা যোগ করবো কি? নিট লাভ। সেটা কই? সেটা এই প্রশ্নে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ,
এই যে 1,12,500 টাকা। চলো এটা আমরা যোগ করে 1,12,500 টাকা যোগ করব, লিখলাম যোগ করব 1,12,500 টাকা। তাহলে সে যোগ করে 1,12,500 কত আসবে? আসবে 3,18,000 টাকা। এর সাথে আমরা যোগ করব কি? যোগ করব আমরা এই সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি কই দেওয়া আছে? এটারেও আমরা দেওয়া আছে। দেওয়া আছে সেটা যেটা পড়ে নেই। দেওয়া ছিল 60,000 টাকা। তার মানে আমি সাথে যোগ করবো কত? 60,000 টাকা। এই 3,28,000 60,000 যোগ করি কত আসবে বলো? আসবে হচ্ছে 3,78,000 টাকা। এই 3,78,000 টাকা কি? এটি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। দেখো তো আমার সঠিক উত্তর কি? 3,78,000 টাকা। আচ্ছা, এটা হয়তো বুঝতে পারছি, মুছে আমি সুন্দর করে আবার লিখে দিই। এত কষ্ট যখন করলাম একটু নয় করলাম তোমাদের জন্য, তাও তো বাচ্চাদের মন পাওয়া যায় না? মন পাওয়া যায়। 3,78,000 টাকা। দেখো, দ্যাটস ক্লিয়ার। শেষ। এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছো কমেন্টস করো। আমি ঘর নাম্বারটা করে দিব আজকে, বলো, নাকি তোমাদের জন্য প্রেশার হয়ে যাচ্ছে? বাচ্চারা কথা বলতে হবে, কথা বলছো না কেন? দেখি ইনান কমেন্টস করেছি, ইনান কমেন্টস পড়ি। আচ্ছা বুঝেছি স্যার, গুড। ইনান তো স্মার্ট ছিল, স্মার্ট বয়। আচ্ছা নাইমা বলছো জি, ওকে। তোমরা যে ঘুমাও না এখন, এখন জেগে আছো, শুনে খুব ভালো লাগলো। তুমি কি ডিনার করেছো কিনা আমাকে জানাবা। তুমি কি ডিনার করেছো বা করোনি আমাকে জানাও। চলো, আমার ঘর নাম্বার শেষ। আমরা এবার কিসে যাবো? আমরা যাবো এবার প্রশ্ন ফিরে যাই। প্রশ্নে ঘর নাম্বার কি বলেছিল? তার আগে দাগগুলো মুছে নেই না, নাহলে আবার কি আবার দাগাইতে যায়, তো দাগা দাগিতে অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা একটু ঘর নাম্বারটা পড়ে নেই, ঠিক আছে? সহজ, কত বেশি সময় লাগে তাই না? আসলে বুঝতে সময় লাগে না। দেখো ঘর নাম্বার কি বলেছে? সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ, এই যে মালিকানা সত্ত্ব কত 2,84,500 ধরে নিয়ে সেক্রেটারিয়াতের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা। কি বলেছে? আর্থিক অবস্থা বিবরণী করতে বলছে না? তাহলে কি করবো আমি? এটা আমি উপরে তুলে দিই। তুলে আবার নতুন করে কি করতে হবে? ঘর কলাম টানতে হবে। কেমন? দাগ নিয়ে নিলাম, দ্রুত করে ফেলতে হবে। এটা দ্রুত করে দেবো। 10টা বেজে গেছে, তোমাদের ডিনার করতে হবে। কেমন? এখানে লাগবে কি? এটা গ। এটা কি? এটা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী। কেমন? এখানে লিখবা বিবরণ, এখানে লিখবা টাকা, এখানেও কি টাকা, এখানেও টাকা। আর 2023 সালের ম্যাথ এখানে লিখবা 31শে ডিসেম্বর 2023। উপরে এখানে লিখে নেওয়া শিক্ষা ডেটাস। কেমন? লিখে নেওয়ার জায়গা নাই, লিখে নেবা কি? শিক্ষা ডেটাস। তুষ্মি ইনান কি কমেন্টস করেছে? চলো কমেন্টস পড়ি। তুষ্মি রাত 1টা বাজে ঘুমায়, ভঙ্গের ব্যাপার। ও মাই গড, ইনান রাত 1টা পরে ঘুমায়। আচ্ছা তোমরা কি উই আর নাইট ওলস? নাইট ওলস না, আমি নাইট ওলস না, আমি আবার আর্লি ঘুমাই, আমি 12টার মধ্যে শুয়ে পড়ি। বেশি রাত জাগা কিন্তু ভালো না। হ্যাঁ, রাতে কি পড়াশোনা করো নাকি মেসেঞ্জারিং, চ্যাট, ফেসবুক, কোনটা সেটা কিন্তু জানার বিষয় আছে। শুধু রাত জাগলে হবে না, ভালো কাজে রাত জাগো, পড়াশোনার জন্য রাত জাগো, কাজে দেবে। অন্যথায় রাত জাগিও না। তার মানে আমরা এখানে লিখবো কি? প্রথমে সম্পদ সমূহ, এর মধ্যে আমরা লিখবো কি? এটা হলো স্থায়ী সম্পদ। চলো আমরা যদি দেখি স্থায়ী সম্পদ কি কি আছে। আমার প্রশ্ন ফিরে যায়। চলো প্রশ্ন দেখতে পাচ্ছি আমার কি আছে এখানে? অফিস সরঞ্জাম, এটা কি একটা স্থায়ী সম্পদ। কত টাকা? 2 লাখ টাকা। এর মধ্যে আবার আছে কি? আছে পুঞ্জীবিত অবচয়। কত টাকা? 15,000 টাকা। খেয়াল করে দেখতে পাচ্ছ? 2 লাখ আর 15। আর তো কোনো কি নাই, স্থায়ী সম্পদ নাই। তাহলে আমি এখানে চলো ঝটপট লিখে ফেলি। দেখো কি? সরঞ্জাম। কেমন? কত টাকা? 2 লক্ষ টাকা। এখান থেকে বাদ দিবা, বাদ বা মাইনাস পুঞ্জীবিত অবচয়। কেমন? সেটা কত টাকা? সেটা ছিল 15,000 টাকা। তার মানে বাদ দিলে আসবে কত? আমার 1,25,000। এটা কি? এটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ। এর নিচে কি লিখবো স্যার? এর নিচে আমরা লিখবো চলতি সম্পদ। চলতি সম্পদ এখানে আমরা কি করে ফেলতে হবে? ঝটপট বসে ফেলতে হবে। চলো আমরা এবার দেখে নেই আমার চলতি সম্পদে কি কি আছে আমার প্রশ্নে। কেমন? আমরা তো স্থায়ী সম্পদ অপেক্ষা বসিয়েছি, বসিয়েছি, প্রাথমিক খরচ তো অনেক সম্পদ যাবে, আর্থিক নগদ তো হবে, এটা চলতি সম্পদ তাই না?
টাকা 55,500। কিন্তু এর মধ্যে আবার 1,000 টাকা নোট কি হয়ে গেছে, বিনষ্ট হয়ে গিয়েছিল। তার মানে কি করতে হবে স্যার, আমাদের মালিক 15 টাকা অতিরিক্ত কি করেছে, বিনিয়োগ করে, যা হিসাবভুক্ত হয়নি। তার মানে নগদের মধ্যে অনেক প্যাচ আছে। নগদ তহবিল বসেছে, নগদ তহবিল 55,500। যদি লিখি দেখো, নগদ তহবিল কত, 55,500। এর মধ্যে কি আমার এই যে অতিরিক্ত মূলধন কি টাকা যে পাইছি, তাই না, সেটা কিভাবে পাইছি, সেটা আমি নগদ ক্যাশ পাইছি, তাই না, নগদ টাকা আমার বেড়েছিল। তার মানে এটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে, কত, 15,000 টাকা যোগ করো, দেখো তো কত আসে। চলো ক্যালকুলেটর নেই। 55,500 যোগ 15,000 কত আসবে, 70,500। এর সাথে আমরা কি ওই যে বিনিষ্ট নোট, তাই না, যে 1,000 টাকা নোটটা নষ্ট হয় পুইরা গেছিল, টাকা কমে গেছে, 1,000 টাকা কি করতে হবে স্যার, বাদ দিতে হবে। তাহলে কত আসবে আমার এখানে, আসতে হচ্ছে 59,500। কেমন, চলো আমরা যদি দেখি আর কি কি আছে। আয়কর এখানে আসবে না, সরঞ্জাম বিভিন্ন ক্ষতি আসবে না, প্রাথমিক খরচ মধ্যে বসাতে হবে, খেয়াল রাখো। দেখি আর কিছু এখানে আছে কিনা। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য, সমাপনী মজুত পণ্য কত, 34,000 টাকা। এটা কিন্তু একটা চলতি সম্পদ, এটা এখানে বসে যাবে 34,000 টাকা। চলো তার মানে আমরা যদি লিখি এখানে কি, এটা ছোট করে নি, কেমন, উপরের দিকে যাওয়া যাচ্ছে না। চলো আমরা এখানে লিখে দিই, সমাপনী কি মজুদ পণ্য, সেটা কত টাকা, এটা ছিল স্যার 34,000 টাকা। আর কি ছিল, আর তো 40 সময় দেখতে পাচ্ছি না। তার মানে এসে যদি আমি যোগ করি কত আসবে, আসবে 1,03,500। এর সাথে কিন্তু আরো একটা কি আছে সম্পদ, সেটা কি জানো, এটা হচ্ছে স্যার, এটাকে বলে অলিক সম্পদ, তাই না। অলিক সম্পদ এখানে একটাই আছে, সেটা কি, এটা আছে প্রাথমিক খরচ। চলো দেখে নিই সেটা কত টাকা ছিল। কেমন, আমি যদি দেখতে পাই প্রাথমিক খরচ ছিল কত, প্রাথমিক এই যে দেখো এখানে দেওয়া আছে, প্রাথমিক খরচটা দিয়ে রেখেছিলাম কত, 41,000 টাকা। এখানে বসাবো কত, 41,000 টাকা। দেখো আমার তার কিছু নেই, আছে। তার মানে এইগুলোই কি আমার স্থায়ী সম্পদ। চলো যোগ করি, 1,25,000 টাকা স্থায়ী সম্পদ, এর সাথে যোগ করবো চলতি সম্পদ 1,03,500, যোগ করবো অলিক সম্পদ 31,000 টাকা, আসবে কত আমার, 3,29,500। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার মোট সম্পদ। চলো লিখে দেই, মোট কি সম্পদ। তার মানে মোট সম্পদ আমরা বের করে ফেলেছি। চলো এবার আমরা দেখি আর কি করা যায়। এটা একটু উপরের দিকে দিয়ে নাকি বুঝতে সুবিধা হবে। মোট সম্পদ আমরা যেহেতু করেছি, এবার আমরা যেটা করব, আমার দায় ও মালিকানার পরিমাণটা কি করে নিতে হবে স্যার, কষ্ট করে হলেও বের করে নিতে হবে। চলো আমরা লিখে ফেলি, লিখবো কি, দায় ও মালিকানা সত্ত্ব। কেমন, মালিকানা সত্ত্ব। চলো দেখে নেই আমার মালিকানা সত্ত্ব কত দেওয়া আছে। মালিকানা সত্ত্ব কিন্তু স্যার বলেছিল প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেখি সেটা কত টাকা দেওয়া আছে। দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে মালিকানা দেওয়া আছে 2,84,500। তাহলে আমার কোনো কাজ নেই, আমি সুন্দর মতো এখানে ডাইরেক্ট করে বসে দিব কত, এই যে এখানে বসিয়ে দিব 2,84,500। কেমন, এবার এখান থেকে আমি বাদ দিব কি, চলতি, মানে বসাবার আগে যোগ করবো আরো চলতি দায়। চলো চলতি দায় কি কি আছে আমরা দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে চলতি দায় শুধু একটা জিনিস আছে, সেটা কি স্যার, সেটা হচ্ছে এই যে পদ হিসাব, কত টাকা ছিল, 35,000 টাকা, তাই না। আর কিছু আছে না, আর কিছু দেখতে পাচ্ছি না। চলো আমরা এখানে বসায় ফেলি ঝটপট, কি পদয় হিসাব, কত টাকা স্যার, 35,000 টাকা। আর তো কিছু নেই। এবার আসো কি যোগ বিয়োগের খেলা, হাতে নাও, তুলো, 2,84,500 যোগ 45,000, দেখো তো কত আসে, আসে হচ্ছে 3,29,500 টাকা। কেমন, দেখো তো বাচ্চারা একটু, আমার মোট সম্পত্তি এসেছিল কত, একদম হাইলাইট করে দিই, কেমন, সাদা কালি দিয়ে
দেখো কত আসলো 3,29,500, তাই না? আর আমার মোট সম্পদ আয় কত আসতেছে, মানে দায় মানের সাথে 3,29,500। তারপর আমার সম্পদ সমান সমান দায় মানের সাথে কিন্তু কি মিলে গিয়েছে। তারপর আমার অ্যান্সারটা সঠিক, আমি এখানে 4/4 পাবো। এভাবে যদি তুমি বুঝে বুঝে পরীক্ষা প্রশ্ন সমাধান করো, তাহলে তুমি খুব সহজে কি 10-এ 10 এবং আর্থিক মধ্যে কি 20-এ 20 পেতে পারো। বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। দেখি কে কি কমেন্টস করেছো। নিশাদ বলছো আমি 2টার সময়। আচ্ছা নিশাদ, এত রাত যে কি করো তোমরা? ইরান, ইয়েস স্যার, মোটামুটি। আচ্ছা ওকে, ঠিক আছে। তুষ্মি, হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আর তুষ্মিরা কি যেন বলেছিলা যে তোমাকে আমি বিক্রিত হয় পরে আমি কুড়িয়ে যে বিষয়টা সেটা আমি আলোচনা করে দেবো। হ্যাঁ, এখন তো রাত হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে। থাকো, তাহলে দেখা হবে নেক্সট দিন। আর্থিক বিষয় অন্য যে কোনো বিষয়ে আমাকে জানাবা। আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ।